চতুর্ভুজ কোয়াড্রিল্যাটারাল। আমরা একটা বিষমবাহু চতুর্ভুজ আঁকবো প্রথমে। যে কোনো রকম চারটা বাহু নিয়ে আঁকা যায়। এটা একটা চতুর্ভুজ। দুটো কর্ণ থাকে। তাহলে চলেন আমরা শীটে ঢুকি। হ্যাঁ, চিত্রে এবি বিসি সিডি ও ডি এ বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র এবিসিডি, সুতরাং এবিসিডি একটি চতুর্ভুজ। তারপরে বৈশিষ্ট্য দেখেন, এগুলো ব্যাখ্যাগুলো দিয়ে দিয়ে দেখেন। চার অন্তস্থ কোণের সমষ্টি কত? 360। এটা কিভাবে আসে সব ব্যাখ্যাই আমার কাছে আছে। কিভাবে এটা 360 হয়, কিভাবে বহিস্থ কোণ 360 হয়, সব ব্যাখ্যা আছে। তিন বাহুর সমষ্টি কেন এরকম হয় লাগবে। আহ একটা একটা করে দেখাই। প্রথমে কি লেখা আছে বলেন? হ্যাঁ, 360 ডিগ্রি। তাহলে চার অন্তস্থ কোণ হয়ে গেল কত? 360। এটার ব্যাখ্যাটা দেখেন। মেইনলি কোণের ক্লাসে আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম। ত্রিভুজ মানেই কত ডিগ্রি? ত্রিভুজ মানেই হচ্ছে 180। এটারও ব্যাখ্যা আছে কিভাবে 180 হয়। এটার ব্যাখ্যা হলো এটা কত টোটাল 180। আর আমরা জানি 180 ডিগ্রি কোণ বলতে সাধারণত স্ট্রেট লাইন এরকম একটা কিছু বোঝায়, ঠিক কিনা বলেন? 180 ডিগ্রি কোণ মানে তো এটা। এখানে কিভাবে 180? এবার আসেন, এই যে, আমরা যদি এখানে বর্ধিত করি, তো একটা উপপাদ্য আছে, বহিস্থ কোণ দুই অন্তস্থ কোণের সমান। এটা কিভাবে হয়? তাহলে আমরা এটাকে বর্ধিত করলাম, বর্ধিত করে এটার সমান্তরাল, এই যে এটার সমান্তরাল একটা রেখা দিক দিয়ে আঁকবো। কোণের হিসেব আর কি, কোণ মানেই কোণের হিসেব। সমান্তরাল রেখা আঁকলে অনুরূপ কোণ একান্তর কোণ সমান হয়। যেমন এই দুইটা সমান্তরাল, আর এটা হলো ছেদক, ওই যে নিচেরটা। তাহলে দেখেন এই কোণ আর এই কোণ সমান একই। বলেন অনুরূপ কোণ বলেন। তাহলে আমি এই যে এটা টিক মার্ক দিলাম, এটাও টিক মার্ক দিলাম। যেহেতু এই দুটো সমান্তরাল, তাহলে এই কোণ দুটো সমান, অনুরূপ কোণ। আবার দেখেন এই দুইটা সমান্তরাল এবং এটা ছেদক। এই যে প্রথম বললাম এটা ছেদক, এবার হলো এটাও ছেদক। এভাবে ছেদ করছে, করার কারণে এই কোণ আবার এই কোণ সমান। এটা ক্রস দিলাম, এটাও ক্রস। বলেন একান্তর কোণ। আর এই যে এই কোণটা, এটা তো এখানে আছেই, এটাকে আমি একটা গোল দিলাম। একটু ভাবেন বিষয়টা এবার। তাহলে ত্রিভুজের যে তিনটা কোণ, তার মধ্যে একটা তো এখানে আছেই, আর এই উপরটা চলে আসছে এখানে, আর এইটা চলে আসছে এখানে। তাহলে সবাই 180 চলে আসছে। তাহলে কত ডিগ্রি হলো? এই যে 180। সবগুলো এক জায়গায় চলে আসে। এইভাবে বিষয়টা 180। এবার দেখেন চতুর্ভুজ কেন 360 হলো। এর কারণ আপনি যেভাবে চতুর্ভুজ আঁকেন, সুষম আঁকতে পারেন বা বিষম আঁকতে পারেন। বিষম মানে এক একটা এক এক রকম, সুষম মানে বর্গ আর কি। এখন খেয়াল করেন, তো একটা চতুর্ভুজে যে কোনো দিকে একটা কর্ণ আঁকেন, কর্ণ। কয়টা ত্রিভুজ হলো? হ্যাঁ, এই ত্রিভুজ আমরা তো প্রমাণ করলাম ত্রিভুজ মানে 180। তাহলে এখানে আছে কত? 180। এখানে আছে কত? এই যে এইটাই হলো 360-এর প্রমাণ। প্রথমত খেয়াল করেন এখানে কয়টা কোণ আছে বলেন? চারটা। তা এই একটা কোণ, বলেন চতুর্ভুজের এই কোণটা ত্রিভুজেরও কোণ বলেন। এটা ত্রিভুজের মধ্যে পড়ছে। এই কোণটাও আরেক ত্রিভুজে পড়ছে। আর এই চতুর্ভুজের এই কোণটা দুই ত্রিভুজে পড়ছে। আর এই কোণটাও দুই ত্রিভুজে। তাহলে ত্রিভুজের তিনটা তিনটা ছয়টা জোড়া দিলে ওই চারটা হয়ে যাবে। আর এই তিনটা মানে তো 180, ওই তিনটা মানে 180। ছয়টা মিলে 360, তার মানে ওর চারটা 360। ভাবেন তাইলেই হচ্ছে। এভাবে পঞ্চভুজে আরেকটা ত্রিভুজ বাড়ে এবং 540 হয়। এটা সব ত্রিভুজ দিয়ে করা, ত্রিভুজ দিয়ে করানো হয়। আমি কোনের ক্লাসে ভালো ব্যাখ্যা দিচ্ছি, তাই এখনো দিচ্ছি। সারাদিন দেখানো যাবে কিন্তু সময় তো নাই। যাই হোক, ওই একটা জিনিসই শর্ট পড়ে জীবনে, সেটা কি, যদি আর একটু সময় পেতাম।
খালি এই গানটা মনে পড়বে। আর দেখেন এই, আপনি একটা পরীক্ষা দিতে যাবেন আবার একই অনুভূতি। কি ঠিক বললাম না ভুল বললাম? সবসময় কি শর্ট পড়ে? সময়। এই যে এত বিচ্ছেদ ঘটে কিসের কারণে? তাও সময়। প্রেম নষ্ট হয় কিসের কারণে? কচু। আবার এই সময়ের কারণে। এই দেখেন এই, আমরা এখান থেকে একটা নিলাম, একই জায়গা থেকে নিতে হবে। আমি আপনাকে দেখাই বিষয়টা। ধর আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, কিন্তু যেখান থেকে নিবেন, ধরেন এখান থেকে নিলেন, তা ঠিক এখান থেকে নিতে হবে আবার। এভাবে নিলে একটা ছন্দ পাওয়া যাবে এখানে সুন্দর মতো। এবার আসেন, পঞ্চভুজের তিনটা ত্রিভুজ হয়, এটাই একটা করে বাহু বাড়লে একটা করে ত্রিভুজ বাড়ে। এখানে আছে কত বলেন? 100। আবার আছে কত? হ্যাঁ, এই 180 করে বাড়ে। যত ফর্মুলা আছে, ফর্মুলার ব্যাখ্যা আমার কাছে আছে, কিন্তু সেটা কোন ক্লাসে আমি দেখাইছি। দেখবেন পঞ্চভুজের আহ, সবগুলো কোণের সমষ্টি কত, এটা 34তম প্রিলিমিনারিতে আসছিল। 3 180 বলেন 500, মানে 6 সমকোণ। এক একটা 180-র মধ্যে দুইটা করে সমকোণ। দুই সমকোণ, দুই সমকোণ, দুই সমকোণ, কয় সমকোণ হলো? 6 সমকোণ লেখা ছিল ওই অপশনে। 6 সমকোণ আর 540 একই। 6 × 90 ডিগ্রি, 6 নং 54। তাহলে ষড়ভুজে আরেকটা 180 বাড়বে, 720। আর এগুলো ঘটে ত্রিভুজের কারণ। একটা বাহু বাড়লে একটা ত্রিভুজ বাড়ে। বুঝতে পারছেন? আর পঞ্চভুজের কয় কোণ বলেন? 5 কোণ। আর সেই 5 কোণ এই 9 কোণের 3 ত্রিভুজের ভিতর আছে, 9 কোণে বিভক্ত হয়ে গেছে। কোন কোন কোণ একদম ত্রিভুজের সাথে মিলে আছে, যেমন পঞ্চভুজের এই কোণটা ত্রিভুজের মধ্যে পড়ছে। পঞ্চভুজের এই কোণটা ত্রিভুজের একটা কোণের সমান, এই কোণটাও ত্রিভুজের একটা কোণের সমান। আর বাকি একটা কোণ 3 ত্রিভুজে পড়ছে। এটা যেমন 2 ত্রিভুজে, এটা 2 ত্রিভুজে। এভাবে ওই 9টা জোড়া দিলেই 5টা হচ্ছে। সবার হিসাব তো এই কোণাগুলোতে আছে। আমি কি বুঝতে পারছি? মানে 9টা আলাদা নামকরণ করে এখানে জোড়া দিয়ে দেখবেন ওই 5টাই হয়ে যাচ্ছে। কারণ এই দুইটা জোড়া লেগে তো এই বড় একটাই বোঝাচ্ছে। এইভাবে ত্রিভুজ দিয়ে সব ব্যাখ্যা করা যায়। সবাই বুঝছেন কিনা অনলাইনে যারা আছেন? 89 জন হয়েছে। এই এখন তাহলে 360-এর হিসেবটা, ব্যাখ্যাটা দিতে পারছি? পারছি এটা ব্যাখ্যা দিতে? আরেকটা কি আছে? বহিস্থ কোণ 360, ওই বহিস্থর সাথে অন্তস্থ রিলেটেড করে আনা যায়। মনে রাখেন এটা হলো, এটা 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 স্ক্রিনশট নিয়ে নেন। নেওয়ার পরে এই দুইটা একসাথে মনে রাখেন। খুবই আনকমন বিষয়টা, যে চতুর্ভুজের একমাত্র অন্তস্থ বহিস্থ সব কি বলেন? 360, একই হয়ে যাচ্ছে। এবার এটা ব্যাখ্যা দিই। যে কোনো কি বলেন? হ্যাঁ, চতুর্ভুজের বহিস্থ কোণ আবার ত্রিভুজ দিয়ে প্রমাণ করা যায়। এক একটা বহিস্থ কোণ দুইটা অন্তস্থের সমান নিয়ে কিন্তু এটা প্রমাণ করা যাবে। যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজে একটা ছিল না যে যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর? মানে এই ঘটনা ছাড়া আসলে এগুলো আবদ্ধ ক্ষেত্র হয় না। ইচ্ছা মতো বাহু নিলে হয় না। যেমন একটা জিনিস খেয়াল করেন, ইচ্ছা মতো নিলে হবে না কেন? ধরুন আপনি 3 নম্বরের ব্যাখ্যা দেখেন, তা আমি 4টা বাহু নিচ্ছি। একটা 1, কত? 1, আর একটা 2, একটা 3, আর একটা 20। ইচ্ছা মতো 4 বাহু নিলে হবে? তো যেটা 20 মিটার লম্বা, এটা কত বড় হবে? এরকম বড়। আর একটা 1 মিটার মাত্র। বুঝা যাচ্ছে কি খেলা হবে। এই যে 1 1, আরেকটা কত? ওই যে 2, 1 আর 2, আরেকটা কত? ইস, আরেকটু হলে হয়ে যেত। সারাদিন টানলে হবে না। তার মানে এই ছোট 3টা যোগ করে যখন বড়টা পার হবে তখন একটা চতুর্ভুজ। এটা দিয়ে সমাবেশে একটা ম্যাথ আছে। সমাবেশের ক্লাস হবে আজকে সন্ধ্যা 7টায়। ঠিক আছে? একটা প্রশ্ন লেখেন। প্রশ্নটা হলো, এই দেখেন, এটা ব্যাখ্যাটা এরকম। একটা প্রশ্ন আছে, 1 2 3 4
বোর্ড বইতেই পাবেন। এত সেন্টিমিটার বাহুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজ সংখ্যা কত? সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা পড়ছেন তাদের এটা পড়েই আসছেন, এখনো বইতে আছে। তো চতুর্ভুজ বের করা হয় সমাবেশের সূত্র দিয়ে, ত্রিভুজ, চতুর্ভুজ, কর্ণ, সরলরেখার সংখ্যা, এগুলো সূত্র দিয়ে বের করা। তাহলে কয়টা বাহু আছে? 7টা বাহু আছে। কয়টা চতুর্ভুজ হবে? এই বাহুর পরিমাণটাই এখানে প্রবলেম সৃষ্টি করছে। যদি 7টা বিন্দু দিত বা বলতো 7টা বাহু আছে, তাইলে আমরা সূত্র দিয়ে করে ফেলতাম। কিন্তু এখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, পরিমাণ উল্লেখ আছে। এখন খেয়াল করেন, এখানে এটা সমাধান চতুর্ভুজ। চতুর্ভুজের সূত্র হলো NC4। এন এর মান এখানে 7 আর কি। বাহু আছে কয়টা? 7। আর এই 4 ফিক্সড। সি মানে বাছাই আর কি, কম্বিনেশন। তাহলে 4টা করে বাছাই করতে থাকলে চতুর্ভুজ হবে। আছে কয়টা? 7টা। এটাকে আবার সম্পূরক করে এক কমানো যায়, এটা পরে ব্যাখ্যা দিব বিকালে। মাইনাস করে, যেমন 7 থেকে 4 মাইনাস করলে কত হয়? 3। সেটা এখানে লিখলেও একই রেজাল্ট। যদি আপনি বিয়োগ ফলটা এখানে লিখতে পারেন, তাও আবার একই রেজাল্ট। ক্যালকুলেটর বা গুগলের সাহায্যে টেস্ট করা যায়। গুগল হলো আরো বড় ক্যালকুলেটর, ঠিক আছে? বা এগুলো ডিটেলসটাও দেখাই দিবেন, এটা দেখাতে পারে। কারণ অনেকে বলবে স্যার 7C3 তো লেখা যায় না এইভাবে। তো এইভাবে লিখলেও গুগল বুঝে নিবে যে আপনি এটাই জানতে চাচ্ছেন, পাশাপাশি লিখে দিল। কারণ একটা সংখ্যা আর সি অক্ষরটা আরেকটা সংখ্যা, এটাই বোঝায় কম্বিনেশন। আপনি না বুঝলেও গুগল ঠিকই বুঝবে। তাহলে কোন রকম বাংলা দিয়ে বুঝালো সে কনভার্ট করে নিবে। এবার আসেন, এটা অনেক বড় একটা সূত্র আছে, 7 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল, 7 - 3 ফ্যাক্টোরিয়াল। আর শর্টকাটও আছে। এখানে 3 থাকলে উপর থেকে 3 বার, এই সংখ্যাটা থেকে 3 বার নিচের দিকে আসতে হবে, এখান থেকেও 3 বার নিচের দিকে আসতে হবে। এটা হলো, এখান থেকেও 3 বার, এখান থেকেও 3 বার। এখানে যদি 2 থাকতো তাহলে এখান থেকে 2 বার, এখান থেকে 2 বার। মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখান থেকে শুরু করতে হবে। আর এটা দ্বারা বোঝানো হচ্ছে এতবার যাইতে হবে। নিচেরটা একটা সংকেত যে এতবার গুণটা করা লাগবে, আর উপরেরটা একটা সংকেত যে এখান থেকে শুরু করতে হবে। উপরে এখান থেকে শুরু করতে হবে, নিচে এখান থেকে শুরু করতে হবে। কত আসছে বলেন? আমি তো একেবারেই সংক্ষেপে করে দিলাম। ক্যালকুলেটর চাপলে 35 চলে আসবে। মানে এটা ভুল না সঠিক এটা টেস্ট করার সিস্টেম তো আছে। হ্যাঁ, অথবা হ্যাঁ, 35 আসছে না? ওই তো 35 আসবে। 4 দিলেও 35 আসবে, 3 দিলেও 35 আসবে, ডিটেলস করলেও 35 আসবে, শর্টকাট করলেও 35 আসবে, না বুঝলেও 35 আসবে। আর কে বুঝে নাই তার জন্য অঙ্কের কিছু আসে না। কেউ না কেউ তো বুঝে, ঠিক আছে? এরকম অনেকে অনেক কিছু মানে না, তাতে কি আসে যায়? নাস্তিক আছে অনেক, তার জন্য পৃথিবীর কি হয়। এখন দেখেন, ডোন্ট মাইন্ড, আমরা লিখবো, কিন্তু এই যে 35 কিন্তু রেজাল্ট না, রেজাল্ট হইলো এবার লিখতে হবে। কিন্তু ওই যে বাহুর সাইজ দেওয়া আছে, এই জন্য লিখতে হবে 1 2 3 6। এটা দিয়ে কোনো চতুর্ভুজ হবে না। কেন? যে 3টা যোগ করলে তো এটা বড় হয় না, এই জন্য এই অঙ্কটা জটিল। কিন্তু বেশিরভাগ অঙ্কে কিন্তু সাইজ বলে না, বলে যে 7টি বাহু থেকে কয়টা চতুর্ভুজ হবে, তাহলে 35 হবে, যা বের হবে তাই আছে। এই অঙ্কটা একমাত্র জটিল ম্যাথ, একেবারে সাইজ উল্লেখ আছে। তাহলে এই কন্ডিশনটা চলে আসবে আলোচনায়, যে ইচ্ছা মতো 4টা নিলেই চতুর্ভুজ হয়। এই 3টা দিয়ে আপনি সত্যিই পারবেন না। বাস্তবে আপনি এরকম 3টা লাঠি নিতে পারেন, 4টা, একটা 6 আর 3টা ইসে, দেখবেন জোড়া লাগে না। মানে জোড়া লাগলেও ঠিক 6-এর উপরেই 3টা শুয়ে রাখা লাগবে, তাহলে আবার 6 হবে। দেখেন, এটা তো চতুর্ভুজ হবে না, একটা রেখার উপরে বাকি 3টা শুয়ে থাকবে। বুঝছেন কিনা? তো এগুলোর নাম কমন সেন্স। আর
1 2 3 7, এটা দিয়ে তো আরো হবে না, তো ওটা তো আরো বড়। এবার শুয়ে থাকলেও এটার উপরে আর জোড়া লাগবে, বাইরে তো দূরের কথা, আরো একটা দিয়ে হবে না। এবং এই যে 1 2 4 7, এই যে এটা দিয়েও হবে না, এই তিনটা জোড়া দিলেও আবার এর বড় হয় না। এই বাহুগুলো দ্বারা কোনো চতুর্ভুজ হয় না, এই দেখেন। কোনো চতুর্ভুজ হয় না, গঠিত হয় না। কারণ হিসেবে উল্লেখ করতে পারেন ওই যে ওই বৈশিষ্ট্যটা, 3 নম্বর বৈশিষ্ট্যটা। কারণ চতুর্ভুজের যে কোনো 3 বাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর, এটাই কারণ, রিজনটা ওইটা। তাহলে এরপরে আমরা ফিনিশিং দিব, মানে এই প্যাকেজ গুলো দিয়ে কোনো চতুর্ভুজ হবে না, তাহলে 3টা সেট আপ বাদ গেল। সুতরাং নির্ণেয় চতুর্ভুজ সংখ্যা, নির্ণেয় চতুর্ভুজ সংখ্যা 35 থেকে 3 বাদ কত হইলো? এক্স্যাক্টলি এখানে 32টা চতুর্ভুজ বানাইতে পারবেন আপনি, বোর্ড বইয়ের একটা ম্যাথ। আমার বৈশিষ্ট্য কাজে লাগে কি লাগে না বলেন? অবশ্যই লাগবে। ওরকম ব্যাখ্যা দিলে দেখবেন সবই ইম্পর্টেন্ট, আর না দিলে মনে হবে কি লিখছে এমনি। এখন কর্ণ নিয়ে পড়ি, কর্ণের উপর একটা ব্যাখ্যা দিব। কর্ণ কয়টা, তারপর একটা সংজ্ঞা আছে কি? চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক সরলরেখা, কানেক্টেড লাইন, তাকে কি বলে? কর্ণ বলে। এখন তার মানে বিপরীত কৌণিক শীর্ষ যোগ করলে কি হয়? কর্ণ। তো চতুর্ভুজে এরকম ঘটনা আছে 2টা মাত্র, এর বিপরীতে সি, বি এর বিপরীতে ডি, আর তো নাই। হ্যাঁ, কিন্তু এই সূত্র দিয়ে আমরা পঞ্চভুজ ষড়ভুজ সবারই কর্ণ বের করতে পারবো। যেমন এই যে আরেকটা প্রশ্ন, চতুর্ভুজের কর্ণ তো 2টা আমরা জানি, এটাও সূত্র দিয়ে বের করা যায়। এই যে চতুর্ভুজ, চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা বলেন? বাহু যতগুলা বলেন ততগুলাই শীর্ষবিন্দু বলেন। হ্যাঁ, এই শীর্ষ দিয়ে কতগুলো সরলরেখা হবে, সেই সরলরেখা থেকে বাহুগুলো মাইনাস করে দিতে হবে, তাইলেই পাওয়া যাবে কর্ণ। এর কর্ণ কয়টা? 2টা। এবার দেন কিভাবে 2টা বের বের হবে, এটা সূত্র। কর্ণের সূত্র হলো, কর্ণেরও সূত্র আছে, এটাও সমাবেশ, সরলরেখা কর্ণ ত্রিভুজ সমাবেশের মান। তাহলে সমাবেশ কাজে লাগতেছে কিভাবে? NC2 - n, যেমন এই সূত্রটাই ভাবেন, সব জায়গায় আছে, আপনি এখনই নেটে ঢুকেন যে কর্ণের সূত্র, সঙ্গে সঙ্গে এটা শো করবে, গুগল এখনই শো করবে, এই 3 সেকেন্ডের মধ্যে এখন। কিন্তু ব্যাখ্যা তো নাই, ক্লাসে তো ব্যাখ্যা আছে, এইটুকু পার্থক্য না বুঝলে কি হবে? এবার আসেন ব্যাখ্যা দিচ্ছি। তো এখানে বাহু আছে কয়টা, বা বলেন বিন্দু আছে কয়টা? 4টা বিন্দু আছে না? 4টা বিন্দু থেকে 2 নিলাম কেন বলেন? 2 বিন্দু দিয়ে সরলরেখা হয় বলেন, মানে 2টা পয়েন্ট থাকলে স্ট্রেট লাইন আঁকা যাচ্ছে। স্ট্রেট লাইনে তো অনেক পয়েন্ট না, 2টা পয়েন্ট হলে আমরা যোগ করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে হলো সরলরেখা, আর এই হলো বাহু। মানে আমি আবার বলতেছি, এটার ব্যাখ্যাটা রিটেনে অনেক ছাত্র এটা ব্যাখ্যা জানে না, তাহলে বইতে সারা জীবন পড়ছে। এটা হলো সরলরেখার সূত্র, ওই যে মানে 4টা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা হবে তার সূত্র NC2। আর এন মানে তো আবার বাহুর সংখ্যা। এবার আসেন, তারপরে যে একটু আগে যে শর্টকাটটা আমি আলোচনা করছিলাম, এখানে 2, এটা দ্বারা সংকেত বোঝাচ্ছে যে এখান থেকে 2বার নিচের দিকে, মানে এখান থেকে শুরু, আবার এখান থেকে নিচে 2বার। 3 4 12 অর্ধেক কত বলেন? এখানে 6টা সরলরেখা আছে বলেন, 6টা সরলরেখা আছে কিনা গুনে দেখেন। কিভাবে 6টা সরলরেখা দেখেন? সরল রেখা, সবই সরলরেখা। বলেন বাহু এক একটা সরলরেখা বলেন, তো কর্ণ তো সরলরেখা, সরলরেখা তো 6টাই আছে দেখেন। ওই 6টা থেকে যখন এই 4টা বাহু বাদ দিবেন, তখনই ভিতরে যা আছে সব কর্ণ। এই যে 2টা কর্ণ আছে।
বুঝতে পারছেন? আরেকটা দেখাই তাহলে ভালো লাগবে। সবাই লেখেন, দ্রুত লেখেন। আমার বই থেকে, হ্যাঁ আমার বইতেও তো ব্যাখ্যা দেওয়া আছে। গুড, লেখছে আপনার বই থেকে করছে, হ্যাঁ ওটা ঠিক করে নিবেন এখানে। তাহলে আমরা আরেকটা লেখেন, পঞ্চভুজের কর্ণ কয়টা? আজকে কর্ণ চিহ্ন দিচ্ছি, আর এক এক ক্লাসে এক এক বেসিক পাবেন। আর ধরেন একটা পঞ্চভুজ, পঞ্চভুজের বাহু আছে কয়টা? পাঁচটা। পাঁচটা বাহু আছে, তাহলে পয়েন্ট আছে কয়টা? শীর্ষবিন্দু আছে কয়টা? পাঁচটাই। যত বাহু তত শীর্ষবিন্দু। তাহলে পাঁচটি বিন্দু দ্বারা, পাঁচটি বাহু দ্বারা যেভাবে বলুক একই কথা, কিন্তু সূত্র জানা লাগবে। এর কর্ণ কয়টা? এবার গুণে দেখাই, পঞ্চভুজের কর্ণ গুণে দেখাই। এগুলো তোর কর্ণ না, বাহু। ভিতরে যা নিতে পারবেন সব কর্ণ। বলেন বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক সরলরেখা। তো বিপরীত কৌণিক, এটার বিপরীতে কে আছে বলেন? আরে এর সাথে তো এই দুইজন কানেক্টেড আছেই, আর দুইজন খালি বাকি আছে। ও নিজেই তো এক বিন্দু, আর দুইজন তার সাথে কানেক্টেড। তাহলে এটা নিতে পারতেছেন, এটা একটা কর্ণ। সবই কর্ণ, এটার মধ্যে তারে ঝুলানো যাবে, কোনো সমস্যা নেই। কর্ণের মধ্যে ঝুলানো যাবে না তারে? এরকম কোন একটা স্থাপনা এরকম দিলেই তো ঝুলে থাকবে, ব্যালেন্স। তারপরে এটাও একটা কর্ণ, এই যে একটা কর্ণ। কয়টা হয়েছে? দুইটা। তারপরে যে এদিক দিয়ে বিপরীত যত আছে, এখন চতুর্ভুজে তো একটার বিপরীতে একটাই থাকে, এজন্য বিষয়টা ভালো লাগে সবার। কিন্তু এখানে একজনের বিপরীতে কয়েকজন থাকতে পারে, দুজন তিনজন বা আরো অনেক থাকতে পারে, সবই কর্ণ। এই যে এই সংজ্ঞাটাই ওখানে দেখ। কয়টা হয়েছে বলেন? তিনটা। আবার এদিক দিয়ে নেওয়া যায়, কয়টা হয়েছে? চারটা। আবার এদিক দিয়ে একটা আসে, কয়টা হয়েছে? আর হবে না। তাহলে বলেন পাঁচটা বাহু পাঁচটা কর্ণ। এই যে সূত্রটা দেখেন, এই যে সূত্র তো ইন্টারনেট আছে, মানে ইন্টারন্যাশনাল পড়াশোনা, খালি ব্যাখ্যাগুলো নাই। আমি হাতে কলমে দেখাচ্ছি, কিন্তু এটা তো আন্তর্জাতিক, মানে আপনি এটা পাবেন, আমেরিকান ভিডিও পাবেন, যেমন বুঝাচ্ছে হয়তো, কিন্তু হয়তো ব্যাখ্যা নাই, কিন্তু সমাবেশের অঙ্ক টঙ্ক করতেছে এরকম। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? NC2 - N। এটা তো ফিক্সড সরলরেখা, এন এর মানটা পরিবর্তনশীল, 5 বিন্দু বা 6 বিন্দু এরকম হইতে পারে। বলেন 5C2 আবার -5, কারণ সব সরলরেখা চলে আসবে আলোচনায়, সেখান থেকে পাঁচটা বাহু বাদ দিতে। ঠিক আছে? হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো যখন দিই তখন সবাই আনন্দ পায়। আর দুই মানে তো ব্যাখ্যা দিলাম, বলেন 5 × 4, আর নিচে 2 × 1। তাহলে দেখেন এখানে 4 × 5 = 20, অর্ধেক 10টা সরলরেখা চলে আসছে। গুণে দেখেন ঠিক 10টাই আসছে, কিন্তু বাহুগুলো তার কর্ণ না। তো প্রথমে সরলরেখা বের করতে হবে, মোট কত সরলরেখা হয় বিভিন্ন পয়েন্ট দিয়ে বাদ দিলে এই যে পাঁচটা কর্ণ চলে আসছে। এ বাসায় গিয়ে ষড়ভুজ আঁকবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে সূত্র দিয়ে করবেন 6C2 - 6, 9 আসবে রেজাল্ট, 9। পরে আবার গুণে দেখবেন 9টা আছে কিনা। তাই তো হয়ে গেল, তাহলে একদম অথেন্টিক পড়াশোনা হবে, মানে আপনি ক্লিয়ারলি দেখলেন, বুঝলেন। হ্যাঁ, কে কেমন বুঝছেন একটু বলেন। ওই যে লিখছে, অনেক কমেন্ট করতেছে, ভালো ভালো। কমেন্ট করার জন্য এখানে একজন রাখা লাগবে। আর দেখেন এই লিখছেন সবাই। আবার কিছু অঙ্ক করাই, এই তো আরো আলোচনা করা যাবে। যেমন 360 ডিগ্রি দিয়ে একবার অঙ্ক আসছিল, এর মধ্যে কয়েকটা ম্যাথ করাবো এখন। মার্শাল্লাহ না? দেখেন কোশ্চেন নাম্বার, আর নিচে যেগুলো আছে এগুলো আর বেশি ইম্পর্টেন্ট না। এই যে একটা আছে নাকি, কর্ণদ্বয়ের সমষ্টি পরিসীমা থেকে ক্ষুদ্রতর, কর্ণদ্বয়ের সমষ্টি অর্ধ পরিসীমা থেকে বৃহত্তর, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুকে কি বলে? কেন্দ্র। এই কেন্দ্র নিয়ে কোনো আলোচনা নাই, এই তিনটা। এটা অনেক আগে একবার আসছিল, অর্ধ পরিসীমা থেকে বৃহত্তর। আচ্ছা, এবার দুটা অঙ্ক করাবো, দেখেন। একটা প্রশ্ন আসছিল 16তম BCS এটা, এবং এটা আসতেই থাকে। একটি চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1, 2, 2, 3 হলে বৃহত্তম কোণের মান কত? এই যে এটা, অনেকে মনে উত্তর মুখস্থ করে ফেলছে।
অনুপাত দিয়ে আসছে। বৃহত্তম কোণের মান কত? অনুপাত সব জায়গায় আছে, ত্রিভুজ, কোণ, পাটিগণিত, বীজগণিত, তুলনা। বৃহত্তম অনুপাত কোনটা? আর এখানে কি বলছে, একটি চতুর্ভুজের চার কোণের অনুপাত কত? চতুর্ভুজের চার কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণ কত? তাহলে চতুর্ভুজ বললেই কত ডিগ্রি মাথায় আসবে? চতুর্ভুজ দেখা মাত্রই 360 ডিগ্রি। আর আর দেয়া আছে, তাহলে আপনি একবারে লিখবেন এই যে বৃহত্তম কোণ। তো অনুপাতের এই স্টাইলটা মনে হয় কি হচ্ছে, যে যা দেওয়া থাকে, যেমন 360 দেওয়া আছে মানে দেওয়া নাই, তারপরে তো চতুর্ভুজ বললে আমরা জানি কত, 360। এটা যেহেতু সব যোগফল, আপনি নিচে যোগফলটা লিখবেন। আর বড় কোণটা এর মধ্যে, হ্যাঁ, এইভাবে আপনি শত শত ম্যাথ করতে পারবেন, শত শত। মানে বলেন, যেটা জানতে চায় বলেন, সেটা উপরে লিখতে হয়, আর যেটা দেওয়া থাকে সেটা নিচে লিখতে হয়। মানে অনুপাতের ক্ষেত্রে সেটা নিচে লিখতে হয়, যেমন দেওয়া আছে তো 360, তাহলে সেই অনুযায়ী অনুপাতটা নিচে। যেহেতু এর একটা সমষ্টি, তাহলে এখানে সমষ্টি, আর যেটা জানতে চায় সেটা উপরে। ক্ষুদ্রতম বললে 1 লিখে দিলেই হইতো। তাহলে আসছে 8-এর 3 ইন্টু কত? 360, অর্থাৎ এটা 45 আসবে এখানে। 3 × 45 = 135 ডিগ্রি রেজাল্ট। নর্মাল প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন লেখেন, কোশ্চেন নাম্বার 2। সবাই লিখছেন তো ঠিক মতো? চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে কি উৎপন্ন হয়? চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে কি উৎপন্ন হয়? এটা একটা উপপাদ্য। চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে কি উৎপন্ন হয়? এটার প্রমাণটা রিটেনে আমি শিখাই উপপাদ্যে। চতুর্ভুজের এই উপপাদ্যটা ইম্পর্টেন্ট, এটা উপপাদ্যের শীটে আছে, রিটেনে আমি পড়াই। আমি অপশন দিচ্ছি, দেখেন। তাহলে প্রশ্নটা কি? চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে যোগ করলে কি উৎপন্ন হয়? ঠিক আছে, এখানে আছে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র, এরকম আছে। হ্যাঁ, তো দেখেন এখানে এটা উপপাদ্য, এটা প্রমাণ আমার বইতে দেয়া আছে। যদিও আরো ব্যাখ্যা দিব আমি। সামান্তরিক দাগা, এটা বোর্ড বইতে পাবে না, প্রমাণ আছে অতিরিক্ত অংশে দেয়া আর কি। সামান্তরিকই হবে। মানে আমরা এখন একটা খুবই আজে বাজে চতুর্ভুজ আঁকবো, বিদঘুটে, মানে রোহিঙ্গা টাইপ চতুর্ভুজ। কিভাবে যে আঁকি এটা, বিশ্রী ভাবে দেন টান এদিক দিয়ে। আরেকটা কি করবেন এই দেখেন, আরেকটা এইভাবে উল্টা পাল্টা মারেন তো এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বাজে হয়ে গেছে। এটুকু নেন, এইভাবে নেন, এটা কিরম বাজে চতুর্ভুজ আছে দেখছেন। কিন্তু এখানে একটা ছন্দ আছে, চতুর্ভুজ যেভাবে আঁকেন
আরো আজে বাজে আঁকা যাবে। সব থেকে বাজে চতুর্ভুজ, যেটা চতুর্ভুজ মনেই হবে না ওরকম আঁকা যাবে। কিন্তু এখানে তথ্যটা ভালো করে খেয়াল করেন, বাহুগুলোর কি নিতে হবে? মধ্যবিন্দু। এর প্রমাণটা বা লজিকটা কিন্তু বইতে আছে। এই জন্য আমি বলি যে আপনারা এভাবে বিভিন্ন ভাবে শিখেন। শুধু আমি মোটামুটি বুঝে দিচ্ছি, এখানে ছন্দ হবে। ওটা যাই হোক, দেখেন এটা শেপটা দেখেন, সুন্দর একটা শেপে চলে আসছে। ওটা তো খুবই বিশ্রী। এরকম আরো আজে বাজে, আপনি সঠিকভাবে বিন্দুগুলা নেন তাহলে কোনো প্রমাণ লাগবে না, দেখবেন দেখাই যাচ্ছে মিলে গেছে। এটা একটা সামান্তরিক হবেই। এই দেখেন, খুব সুন্দর ভাবে হবে, এটা মানে উপপাদ্য, বৈশিষ্ট্য। কিন্তু আজকে রেখাগুলো ভালো হচ্ছে না আর কি, বেঁকে যাচ্ছে বেশি। যাক হ্যাঁ। তো এখন অনেকের কাছে বর্গক্ষেত্র বা এরকম মনে হইতে পারে, কিন্তু চোখের অনুমান এরকম বলা যাবে না, হয়তো এক্সাক্ট 99। তবে যদি আপনি আগেই বর্গ নিতেন তাহলে ভিতরে বর্গ হয়ে যেত, বা রম্বস নিলে বর্গ হবে। কিন্তু উপপাদ্যে তো বর্গ লেখেন, লেখা যে কোনো চতুর্ভুজ, তার ভিতরে একটা সামান্তরিক হবে। আর যদি এগুলো হয়, এই মাঝে মধ্যে আয়ত হইতে পারে। ধরেন একটা রম্বসের ভিতরে এই কাজ করলে তখন কিন্তু একটা বর্গ হয়ে যায়। আর যদি একটা বর্গের ভিতরে এই কাজ করেন তাও একটা বর্গ হবে। তাহলে মাঝে মধ্যে রম্বস হইতে পারে, মাঝে মধ্যে বর্গ হইতে পারে, কিন্তু যেটাই হচ্ছে সবসময় একটা কি হচ্ছে। হ্যাঁ, তার মানে বেশি সঠিক উত্তর। মানে এখানে সঠিক উত্তর আরো আছে, সঠিকের মধ্যে কি আছে, বেশি সঠিক মানে বেস্ট। এবার আরেকটা তথ্য লেখেন, ওটা দিয়ে আসছে, মানে সবই সামান্তরিক আর কি। এখানে যা আছে সবার একটা কমন নাম আছে, সেটাই হলো সামান্তরিক। মানে সামান্তরিক হবেই। কিন্তু সামান্তরিকের যদি আরো কিছু বৈশিষ্ট্য যোগ করা হয় তখন আমরা ডাকি তাকে আয়ত, রম্বস। কিন্তু সবাইকে আবার সামান্তরিক ডাকা যায়। সামান্তরিকের ক্ষুদ্র একটু কনসেপ্ট আছে, বলেন বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এইটুকুই আর কিছু নাই। এটুকু হলে অটো সামান্তরিক, কিন্তু এই ঘটনা সবার মধ্যেই আছে। সবারই বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে সবাই কিন্তু একটা একটা সামান্তরিক। তাহলে কি লিখবেন? লেখেন, নোট নোট দিয়ে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখেন, আয়ত, বর্গ, রম্বস প্রত্যেকটাই সামান্তরিক। আমি আবার বলতেছি, আয়ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বস। পূর্ণচন্দ্র রয় লিখছে, গণিতের উপর স্মার্ট প্রস্তুতি নিতে আপনার কোনো বিকল্প নাই শ্রদ্ধেয় স্যার। 3টা সবুজ ভালোবাসা দিয়েছে, গুড। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস প্রত্যেকটি কি সামান্তরিক? এবার প্রত্যেকটি সামান্তরিক। আরেকটা দিয়ে লেখেন, ট্রাপিজিয়াম সামান্তরিক নয়। ওইটা আবার আরেকটা প্রশ্ন, এটাও আসছে নন গ্রেডের পরীক্ষাতে। ট্রাপিজিয়াম কি নয়? সামান্তরিক নয়। ট্রাপিজিয়ামে 2টা বাহু সমান্তরাল পাওয়া যায়, কিন্তু সমান্তর পাওয়া যায় না। সমান ও সমান্তরাল 2টা বাহু, একদিকের দুটো যদি, মানে বিপরীতে দুটো যদি সমান ও সমান্তরাল হয় তাহলে অন্য দুটো অটো সমান ও সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামে এই বৈশিষ্ট্যটা নাই, 2টা সমান্তরাল আছে কিন্তু ছোট বড় সাইজ। আর এখানে বিপরীত 2টা অবশ্যই সমান্তরাল এবং সমান। সবারই দেখেন, আয়তক্ষেত্রের বিপরীত 2টা অবশ্যই সমান্তরাল এবং সমান। এখানেও তাই, যদিও সবই সমান কিন্তু আমরা বিপরীত সামান্তরিকের ক্ষুদ্র বৈশিষ্ট্য সবার মধ্যে মিলে যাচ্ছে। রম্বসের যদি আপনি বিপরীত 2টা নিয়ে ভাবেন দেখবেন সমান ও সমান্তরাল। তাহলে যেহেতু এর সংজ্ঞা সবার মধ্যে মিলে যাচ্ছে, কাজে সবাই কি সামান্তরিক। কিন্তু একটা সামান্তরিক আবার এটা বলা যাবে না, এটা প্রবলেম আছে।
এটুকু বুঝতে অনেক বুদ্ধি লাগবে। ভালো করে খেয়াল করেন, একটা ডিম লাগবে, একটা পুরো ডিম লাগবে এটা বুঝতে, এক লাইন বাংলায় ঝামেলা। তাহলে যে কোনো সামান্তরিকে হুট করে কি বলা যাবে না, আয়ত বলা যাবে না, বর্গ বলা যাবে না, রম্বস বলা যাবে, কিন্তু ওদেরকে আবার কি বলা যাবে? হ্যাঁ, এটা হচ্ছে মানুষের মতো, বলেন সামান্তরিক মানুষ। হ্যাঁ, তাহলে একজন পুরুষ, একজন মহিলা বা শিশু বা অন্য কোনো কিছু, সবাই মানুষ, কিন্তু মানুষ বললেই বোঝায় না সে পুরুষ নাকি কি। এবার বুঝতে পারছি, এভাবে চিন্তা করতে পারে। হ্যাঁ, একটা সামান্তরিকের সাথে আরো অনেক কন্ডিশন দিলে সে রম্বস হবে। মানে চার বাহু সমান, এগুলো জুড়ে দিতে হবে, কর্ণ অসমান। আর সামান্তরিকে যদি কোণগুলো 90 করে দেওয়া হয় তাহলে সেটা একটা আয়ত। এই জন্য একটা সামান্তরিকে আপনি কোনো কিছু বলতে পারতেছেন না। একটা বর্গ বলতে গেলে চারটা বাহু সমান হওয়া লাগতেছে, কিন্তু ওরা অটোমেটিক সামান্তরিক। ঠিক আছে, পুরুষ মহিলা শিশু সবাই কি মানুষ? সবাই বলি সামান্তরিক, দেখছেন? তাই না? সবাই মানুষ, কিন্তু মানুষ বললেই কি বোঝাচ্ছে না, সে কি এটা বোঝাচ্ছে না। যদি বলে যে মানুষ পুড়ে গেছে 20 জন, তাহলে আপনার তথ্য আছে তারা কি ছিল? কোনো তথ্য নেই, 20টা মানুষ পুড়ে গেছে। আর যদি আলাদা আলাদা বলে তাহলে তো মানুষই পুড়ছে, কিন্তু আমরা আরো সুন্দর জানতে পারি। এবার মগজে ঢুকছে স্যার, একজন লিখছে। চলেন আমরা সামনে আগাই। এই চতুর্ভুজের শ্রেণী বিভাগটা দেয়া আছে শীটে। চতুর্ভুজ কয় প্রকার, এটা কিন্তু একটা প্রশ্ন, কিন্তু এখানে তো শ্রেণীবিন্যাসটা দেওয়া নাই, শীটে দেওয়া নাই, তাহলে লিখে দিই, লেখেন। বলেন চতুর্ভুজ কয় প্রকারের? এবার লিখছে ক্লিয়ার, বুঝছি স্যার। চতুর্ভুজ 6 প্রকারের, লেখেন, এটা সঠিক তথ্য। আবার অনেক বইতে এখনো 5 প্রকার লিখে রয়েছে, ছোটবেলার অভ্যাস আর ছাড়তে পারে নাই। আগে তো 5 প্রকারই লেখা থাকতো। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, আর হলো বিষম চতুর্ভুজ। এখানেও বুঝার আছে। আচ্ছা, ভাবেন বর্তমান নতুন অষ্টম শ্রেণীর বইতে লেখা আছে চতুর্ভুজ 6 প্রকারের, কিন্তু 6 নম্বরে লিখে আছে ঘুড়ি, লিখে রে। 6 নম্বরে ঘুড়ি লিখছে, ঘুড়ি কাইট এটা লিখছে, কিন্তু ওইটা না। আপনি একটু ভাবেন যে এগুলোর উপর আলাদা আলাদা ম্যাথ আছে, উপপাদ্য আছে। তাহলে একটা চতুর্ভুজ কিরকম হইতে পারে বলেন? আয়ত, তারপর কি রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম শেপ, অথবা বিষম চতুর্ভুজ। যেমন ত্রিভুজে একটা আছে বিষম বাহু ত্রিভুজ, নিজেও একটা প্রকারভেদ। যেমন এই যে ইলেকশনে যারা দাঁড়াচ্ছে তারা নিজেও কিন্তু একজন ভোটার, নিজের ভোটার। সে সে ওই পোস্টে দাঁড়াইছে, সে মেইন, যাকে কেন্দ্র করে ভোট এলাকায়। আবার সে নিজেও ভোটারের তালিকায় দেখবেন সিরিয়ালে দাঁড়ানো ভোট। এটা হয়েছে। অনেক প্রতিষ্ঠানের মালিক নিজেও একটা পোস্টে থাকে, সে নিজেও একজন কর্মচারী, তার অধীনেই। বুঝতে পারছি? তাহলে অনেক উপপাদ্য আছে শুধু বিষম চতুর্ভুজের উপর। তাহলে আপনি যদি 5 প্রকার বলেন, তাহলে এটা এটা কোত্থেকে আসছে? তাহলে এটা নিয়ে আলোচনা করতে পারবেন না তো, কারণ আপনি তো স্বীকারই করে নিলেন 5টার বাইরে নাই। তাহলে বিষম চতুর্ভুজ আমরা কিভাবে আঁকতেছি? হ্যাঁ, এরকম অনেক উপপাদ্য আছে, আপনি দেখেন। বৃত্তস্থ আহ, চতুর্ভুজের বৃত্তের ভিতর আমার ওই যে এই এই শীটেই আছে, এই শীটে যে বৃত্ত অধ্যায় আছে না, ওখানে দেখবেন একটা এলোমেলো চতুর্ভুজ আঁকা আছে, এরকম উল্টা পাল্টা। এই যে বৃত্তের ভিতরে উল্টা পাল্টা আঁকা যায়, কোনো ছন্দ নাই, কিছু নাই, দেখেন উল্টা পাল্টা, দেখছেন? লেখা আছে বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণের সমষ্টি
180, তাহলে এই যে উপপাদ্যটা 9-10 বইতে, এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ এবার বলেন, এবার বুঝতে পারছি। এ এ বি সি ডি, এই যে দেখ, এগুলো অ্যাভেলেবেল উপপাদ্য আছে। এত বোঝানোর পরে একদল বুঝে না, এটা তো আগে থেকে এরকম, বুঝতে পারছেন? অনেক বোঝানোর পরে কিছু মানুষ এরকম করবেই। A+C 180, এটা উপপাদ্য, এই শীটে বৃত্ত অধ্যায় আছে। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা নাম কি? এটা তো আপনি বর্গ বলতে পারবো না, আয়ত কিছু বলতে পারবো, ট্রাপিজিয়াম না, কেউ না এটা। তাহলে এটা তো শ্রেণীবিন্যাসই নাই। B+D 180 ডিগ্রি, বইতেই আছে এরকম। স্যার আপনার ক্লাসের জন্য ডিম খাওয়া সত্যি প্রয়োজন, তাহলে সবকিছু সুন্দরভাবে বোঝা যাবে। এই কমেন্টটা কিভাবে লিখছেন? এটা অনেক মোটা করে লিখছে, ডিমের ফল। কমেন্ট অপশনে লিখছে তো। বড় টড় হয় না। হ্যাঁ, এছাড়াও আরো সিস্টেম আছে, বুঝতে পারছি। তাহলে এখন এই যে আয়ত আর বর্গ লেখেন, আয়ত বর্গ পড়লেই 70% পড়া শেষ হয়ে যায়। রম্বস পড়লে আরো 20%, কত হইলো? আর এই তিনটা পড়লে 10%। তার মানে 100টা প্রশ্ন যদি খুঁজে বের করেন, তার মধ্যে 70টাই দেখবেন আয়ত বর্গ, আর 20টা প্রশ্ন দেখবেন রম্বসের আছে, আর 10টা প্রশ্ন পাবেন এই সব মিলে প্রতি 100টা প্রশ্ন। বুঝতে পারছি? এই অনুযায়ী পড়লেই হচ্ছে। সবই পড়তে হবে কিন্তু গুরুত্ব অনুযায়ী, ঠিক আছে? এই জন্য এই দুইটা, এইগুলাই আমার সময় লাগে, এটাই 1 ঘন্টা লাগে, এই জন্য দুইটা ক্লাস। হয়তো আজকে আয়ত বর্গ পর্যন্ত পড়তে পারবো বা আয়ত পড়তে পারবো, বাকিটা আরেকদিনে শেষ করতে পারবো। অলরেডি কিন্তু একটা পড়ে ফেলছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। এটা কিন্তু পড়া শেষ। এখন টার্গেট কি? যদি সময় পাই তাহলে বর্গ যাবো, তাহলে আরেকদিন 3টা হবে, আর নাহলে আরেকদিন 4টা হবে। ক্লিয়ার? এই দুইটা পড়ার পরে যা থাকে, ধরেন আমি আয়ত 1 ঘন্টা পড়ালাম, আজকে ছেড়ে দিলাম, পরের দিন আবার 1 ঘন্টা আমি বর্গ পড়াবো, কারণ এখানে তো নাম্বার বেশি। এই দুটোই 2 ঘন্টার ক্লাস। আর বাকি সব যদি আমি আরেক ঘন্টায় শেষ করি, অসুবিধা তো নাই। এইভাবে হিসাবটা করতে হবে। সমান তালে সব হিসাব করা যায়, ঠিক আছে? বাবা মায়ের দৃষ্টিতেও সন্তান সমান, ঠিক আছে, কিন্তু কথাটা অতটা সত্য না। যেটা দেখবেন ইনকাম করে না, তার উপর তার দাবিও নাই, এটা তো কিছুই করে না। আর যেটা করে তার উপরে সমস্ত দাবি, এমনকি কোনো একটা চাহিদা অপূর্ণ হলে সেটা মাইন্ড করবে, এরকম। তাহলে সমান হচ্ছে না তো, এগুলো ইকুয়ালিটি নেই। এটা পৃথিবীর বৈশিষ্ট্য, এটা কারো দোষ না, সবার মধ্যে এরকম কম বেশি আছে। আমরা কোথায় ছিলাম যেন? তো মিনা কার্টুনে কি দেখাইতো, ছেলে মেয়ে, এখানে একটা ভেদাভেদ ছিল, তাই না? রাজুকে বেশি খাবার দেওয়া হইতো, মিনাকে কম, এরকম বৈষম্য দেখানো হইতো। এরকম আছে ভেদাভেদ। স্যারের ক্লাস পুরো এখন আছে, ঠিক আছে। আমরা আয়তক্ষেত্রে চলে যাই, লেখেন, আগে লেখেন, পরে আমি শীটটা পরে দেখাচ্ছি। লেখেন আয়তক্ষেত্র। আর কোন সময় সমবন্টন বলতে কিছু নাই, যে আমি আজকে 6 ঘন্টা পড়বো, 6 ঘন্টার মধ্যে সব সাবজেক্ট 1 ঘন্টা করে, এইভাবে এইভাবে চিন্তা করা যাবে। বলেন 6 ঘন্টার মধ্যে ম্যাথ 2 ঘন্টা, মানে ম্যাথ আলাদা, এরপরে বাকিগুলো 1 ঘন্টা করে। এখানে ভেদাভেদ আছে, গড় করা যাবে না সব। রেক্টেঙ্গেল সংজ্ঞা লেখা আছে, আমি প্রশ্নগুলো লিখবো, আর হয়তো অল্প কয়েকটা বৈশিষ্ট্য লিখবো, যে মেইন মেইন ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, যেগুলো দিয়ে প্রশ্ন হয়। প্রথমে আমি একটা আয়ত আঁকতেছি। সংজ্ঞাটা লেখা আছে, যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণ দুইটাও সমান। আর কর্ণ সমান হলে
ও আচ্ছা, 4টা থেকে 4টা 15 পর্যন্ত আমাদের বিরতি হবে। ঠিক আছে। তাহলে কর্ণ দুইটাও ইকুয়াল, এটাই হলো আয়ত, এটা কর্ণ, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এবি। মাত্র 3টা সূত্রের আলোকে প্রশ্ন হয়। কর্ণ হইল সমকোণী ত্রিভুজের অতিভুজ থেকে আসবে। এই যে অতিভুজের সূত্রটা কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস এরকম একটা সূত্র, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর পরিসীমা হইলো সব বাহুর যোগফল। যদি এটা পঞ্চভুজ হয় তাহলে 5টা যোগ করে দিলে হবে। পরিসীমার সূত্র কোনো কেউ মুখস্থ করার দরকার নেই। বলেন সবার পরিসীমা একই, বলেন মানে যত বাহু আছে সব যোগ। 6টা থাকলে 6টা যোগ হবে, 5টা থাকলে 5টা। আর এই 4টা যোগ করতে গেলে হয়ে যায় 2a প্লাস 2b, 2টা a 2টা b, 2 × a+b। আর ক্ষেত্রফলের সূত্র হইলো, যেটা সবাই জানে এটা না, সবাই জানে দৈর্ঘ্য ইন্টু, এটা না, বলেন ভূমি ইন্টু উচ্চতা। চতুর্ভুজের একটাই সূত্র। তাহলে কর্ণ আসে পিথাগোরাসের অতিভুজের সূত্র থেকে। আর পরিসীমা মানে সব যোগফল, মানে এমনি মনে করা যাবে। আর ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ দেখেন, সবার সূত্র একটাই, ভূমি ইন্টু উচ্চতা। তো এক এক জায়গায় লিখছে বাহু স্কয়ার, এগুলো ইচ্ছা করে লিখছে যাতে মানুষ না বুঝে। তাহলে এখানে দেখেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি, এই দেখেন, তো কিছু কিছু বৈশিষ্ট্য আছে একবার পড়লেই হবে, মানে একবার জানার জন্য পড়তে হবে। যেমন বৈশিষ্ট্যের ভিতর, তাহলে এগুলো একবার করে পড়বেন। এই যে বিপরীত বাহুগুলো কি সমান, বিপরীত প্রত্যেকটি কোণ সমান, প্রতিটি কোণের পরিমাণ কত, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে কি করে, একবার পড়লেই যা পড়ছেন এটাই। আর প্রশ্ন হবে মূলত এই 3টা থেকে, যত প্রশ্ন আছে পরিসীমা, কর্ণ আর ক্ষেত্রফল, শত শত ম্যাথ আছে এগুলোর উপর। মানে এখন পর্যন্ত যা আসছে প্রিলি রিটেন, বিসিএস রিটেনেও তো আমি যদি পরিমিতি পড়াই সেক্ষেত্রে এই 3টার বেশি তো লিখতে পারবো নাই তো। তাহলে বলেন পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, হ্যাঁ, কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মেইনলি ভূমি ইন্টু উচ্চতা আর কি, এটা মূল কনসেপ্ট। এটা আমি পরবর্তী ক্লাসে প্রমাণ করব যে সবার একটাই সূত্র ছিল। ক্লাস তো আরেকটা হবে। চলেন আমরা ম্যাথ লিখি। কোশ্চেন নাম্বার 1, এবিসিডি চতুর্ভুজের নর্মাল প্রশ্ন আসে। এবি সমান্তরাল সিডি, এসি সমান বিডি, এবং অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি হলে চতুর্ভুজটি কি ধরনের? কি ধরনের, এটা আসছিল 32তম বিসিএস এ। দেখেন, তার মানে প্রত্যেকটা শেপ সম্পর্কে ধারণা লাগবে, এর সংজ্ঞাও চলে আসে অবশ্য। এখানে একটা ডেফিনেশন আছে, মানে তার শেপটা সম্পর্কে একটা বর্ণনা দেয়া আছে। হ্যাঁ, বৈশিষ্ট্য খালি সূত্র জানলেই হচ্ছে না, যেমন এটাও তো একটা প্রশ্ন, এখানে তো কোনো সূত্র নাই। এরকম কিন্তু রম্বসও আসছে, বুঝলেন না? এই জন্য আমরা বিস্তারিত পড়াই, সংজ্ঞা থেকে শুরু করে সব লিখে দিই। তো অনেকেই খালি সূত্র দিয়ে দেয়। দেখেন, আয়তক্ষেত্র, তারপর লেখেন বর্গক্ষেত্র সামান্তরিক রম্বস, এই 4টাই দেয় বেশি বেশি। চিত্র আঁকা লাগবে না, আপনি একটু ভাবেন তাইলেই হবে। বুঝবেন কি হবে, বলেন এ বি এর বিপরীতে থাকে সিডি, বলেন এ বি
এ বি এক পাশে আর সিডি আরেক পাশে, এটা তো বোঝা যাচ্ছে। বলেন বিপরীত বাহু সমান্তরাল। এসি দেখা মাত্রই বুঝতে পারছে কর্ণ, এটাই তো ধারণা। বিডিও কর্ণ, বলেন কর্ণ দুইটা সমান। তো বিপরীত বাহুর সমান্তরাল হলে কিন্তু সে সামান্তরিকও হইতে পারে, আয়ত হইতে পারে। কিন্তু যখনই কর্ণ দুইটা সমান অথবা কোণ কত আছে, যদিও এখানে তথ্য বেশি আছে, এত লাগে না। কর্ণ সমান মানেই কোণ নাই, যে কোনো একটা থাকলেই হইতো। তার মানে এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র, এই প্রশ্নটা। ঠিক আছে, এবার আমরা সূত্রে ঢুকবো। দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ হয়েছে, আয়তক্ষেত্র, রাইট। তামান্না, স্বর্ণ, শোভা, গুড। সবাই বুঝতেছেন তো? দ্বিতীয়টা লেখেন, লেটেস্ট 39তমতে আসছিল। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 10 মিটার। দৈর্ঘ্য বৃদ্ধি করে, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 মিটার করা হলো। সেন্টিমিটার ছিল আর কি, দেখ একই কথা। 25 মিটার করা হলো। ইহার প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? মানে ক্ষেত্রফলটা একই থাকবে, অপরিবর্তিত থাকবে। এখন দেখেন, 39তম প্রশ্ন এটা। ডাক্তারদের এই প্রশ্ন দিচ্ছে, সহজ প্রশ্ন। আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে এবং দৈর্ঘ্যটা বৃদ্ধি করে 25 মিটার করা হলো, এরকম লেখা আছে। এই প্রস্থ কত হলে ক্ষেত্রফলটা একই থাকবে? এটা দ্রুত, এখানে মূল ডায়লগ হলো এই যে এটা, ক্ষেত্রফল কি থাকবে? অপরিবর্তিত। মূল ডায়লগ হলো, লিখবো তাহলে নতুন দৈর্ঘ্যটা কত, বলেন 25। আর নতুন প্রস্থটা আমাদের অজানা। আর পুরাতন দৈর্ঘ্য, পুরাতন প্রস্থ। এই বুঝছেন নাই? শেষ। এক্স এর মান বের করলে অঙ্ক শেষ। মানে বলে দিছে ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে আগে যা ছিল এখনো তাই। এরকম দেখতে প্রশ্ন বড়, উত্তর তো ছোট। এখন যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে 5 এনে 2, তার মানে 36। 36 কে যখন আমরা 5 দিয়ে কাটবো, বলেন 5 সাথে কত? 35, হাতে আছে 1, 7.2। 1 কে 5 দ্বারা কাটলে ওই 0.2 আসছে। ইয়ে, প্রশ্ন থেকে উত্তর ছোট। আগে লেখেন এই, আর যেগুলো একবারে বড় সাইজ সেখানে শর্টকাট দিবে। এগুলো শর্টকাট না, এটা এইভাবেই বিস্তারিত এইভাবে ঝটপট করা যাচ্ছে। এগুলো আর কোনো শর্টকাট দরকার নেই, এমনি তো ছোট। বলেন এটাই একটা শর্টকাট। লিখছেন সবাই? 3 নম্বর প্রশ্ন দিয়ে লেখেন 37তম বিসিএস। 37তমতে আসছে একটা। এটা শুধু আয়তক্ষেত্রের হিসেব। আবার দেখা গেল যে 36-এ 35-এ আবার বর্গ আসছে, এভাবে। চতুর্ভুজ মানেই তো শুধু আয়ত না, শুধু আয়তক্ষেত্রে হিসাব চলতেছে। ক্লিয়ার? এবার সব মিলে দেখা যায় আসেই, কোন রম্ব আসলে কোনো না কোনোটা আসে। আচ্ছা, 3 নম্বর দিয়ে লেখেন, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার।
এবং প্রস্থ 10 মিটার হলে ইহার ক্ষেত্রফল কত? তাহলে যত প্রশ্নই থাকুক না কেন, ঘুরে ফিরে দেখবেন এই যে ওই তিনটা সূত্র, এখানে কি আছে? কর্ণ, আবার কি আছে? ক্ষেত্রফল। পরিসীমা, কর্ণ, ক্ষেত্রফল। 36 রিটেন একবার আসছে, 37 রিটেন এপ্রিলের ক্লাস থেকেই, মানে এইটুকুই বেসিক দিয়ে রিটেন 5 নাম্বার কমন, আর কিছু বলতে পারি আমি। এটা 37তম পিলির প্রশ্ন এখানে। তাহলে কর্ণের সূত্র ব্যবহার করে আমরা দৈর্ঘ্যটা বের করব। এখানে কি আছে, কি আছে বলেন? প্রস্থ কত? 10 লেখেন। এটা দৈর্ঘ্য নাকি? কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য, তাই লেখেন রুট ওভার এ স্কোয়ার, মানে এটা আমরা জানি না, কিন্তু বি এর মানটা কিন্তু জানি। কারণ আপনি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে আপনার দুটো জিনিস লাগবে, একটা এ একটা বি। এ তো আমি জানি না, বি মানে 10, দৈর্ঘ্য দুটো জানলে তো ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। আর কর্ণের সূত্র এটা, সেখানে আমরা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, সেটা হলো 15, এই যে 15। ঠিক আছে, এরপরে আপনি উভয় পক্ষকে বর্গ করবো আমরা, তাহলে 15 স্কোয়ার। ঠিক আছে, মানে কি আমরা যখন উভয় পক্ষকে বর্গ করবো তো রুটটা উঠে যাবে, আর ওদিকে এটা বর্গ হয়ে যাবে। এ স্কোয়ার সমান এই 225 বিয়োগ 100, এ স্কোয়ার সমান 125। এই তো বারবার লাইন ক্রিয়েট না করে পাশে লিখতে হতো। এ সমান 5√5 আসবে কিভাবে? 5×25 125 না? তাহলে এখানে 25 আছে আর 5 আছে, 25-এর বর্গমূল আর 5-এর বর্গমূল। এবার আপনি এরিয়া যেটা আছে আর কি, যে এরিয়া মানে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু এবি, তাহলে 50, এভাবেই ছিল অপশনে, পয়েন্টে আসে না। কি, তিনটা সূত্র জানলে অঙ্ক সহজ, কিন্তু প্রবলেম তারপরও আছে, কোন কোন অঙ্ক অনেক বড়, আবার শর্টকাট জানতে হবে। ওটা তো রিটেনের প্রবলেম হবে না, 3 সূত্র দিয়ে সব অঙ্ক করতে হবে, যথেষ্ট সময়, কাগজ, ক্যালকুলেটর সব দিয়ে দেবে বিশেষ করে। এখন কিছু অঙ্ক দিব যে সূত্র জানলেও প্রিলির জন্য আরাম পাবেন না, যেমন আয়তাকার বাগানের কিছু ম্যাথ আছে, বাগানের অঙ্ক, তাহলে এটা তো প্রিলিতে 1 মিনিট থেকে করতে পারে না একজন। সবাই বুঝছেন? দেখেন 4 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ হলে একজন লিখছে খালি ক্লিয়ার, বাকিরা লেখেন আনক্লিয়ার, তাও তো লেখেন না, কিছু একটা লিখতে তো হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, জারি 1.5 গুণ। একজন লিখছে যে আনক্লিয়ার না, বুঝছেন? আচ্ছা লেখেন আহ ইহার ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ইহার ক্ষেত্রফল 216 স্কোয়ার মিটার হলে পরিসীমা কত?
এইটা অনেকবার আসছে পরীক্ষায়, নিবন্ধন, প্রাইমারি, এই সমস্ত পরীক্ষা। আর বিসিএস এ আসছিল 30তম মেন্টাল এবিলিটি। ঠিক আছে, এটা বিস্তারিত করতে গেলে বুঝবে না, তারপর আমি করে দেখাচ্ছি। আরে কিছুই না, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এরকম একটা তথ্য দেওয়া থাকে, আর ক্ষেত্রফল দিয়ে পরিসীমা জানতে চায়। দেখেন, মনে করি প্রস্থ এক্স, প্রস্থ কত মিটার, এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য 3x/2। দেড় বললেই 3/2 বুঝতে হবে, মানে 3/2 সংখ্যাটা বা ভগ্নাংশটাই দেড় বোঝায়। বলেন 3 কেজির অর্ধেক, কিন্তু এভাবে সংখ্যায় অনেকে বোঝে না, দেড় কেড়েও লিখতে পারে না। ধরেন দেড় বলতে মানুষ কি বুঝে, দেড় বলতে বুঝে আগে উপরে 15 বুঝে, যে এগুলো বুঝে, আর নিচে বুঝে 10। কিন্তু এগুলো 5 দিয়ে কাটলেই তো এটা, কিন্তু বাস্তবে আবার এটা বুঝে কিভাবে। ধরেন 3 কেজি মধু পাওয়া গেছে, একজন নিয়ে আসছে, কয় কেজি, 3 লিটার মধু। আর দুই বন্ধু ভাগ করে নিতে যাচ্ছেন সমান সমান, যে বন্ধু তুই অর্ধেক নে, আমি অর্ধেক নেই। তাহলে 3 কে অর্ধেক অর্ধেক করলে ভাগে কতটুকু পড়তেছে, এইটা আবার বুঝে ঠিকই, যেখানে তো 1.5 লিটার করে পড়তেছে। এই যে বুঝলেন আপনি 3 কে ভাগ করলে দেড় করে হয়, সেইটা লিখে দিলেই তো হয়েছে, দেড় হলো 3-এর অর্ধেক, সরাসরি। তাহলে 3.5, এটা আর কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যার দরকার নাই, যে উপরে 35 নিচে 10। 3.5 কার অর্ধেক? হ্যাঁ, ঠিক আছে। 7 লিটার মধু থাকলে সমান সমান ভাগ করলে 3.5 লিটার পড়তো। হ্যাঁ, তাহলে এটা হলো 7-এর, এটা আর কোনো ব্যাখ্যা নাই, সরাসরি 7-এর। মানে বাস্তবে যা বুঝেন ওটা লিখবেন, ম্যাথ হলো পুরোটাই বাস্তবতা। ঠিক আছে, তাহলে 7.5, 7.5, এই যে একটু পর একটা অঙ্ক দিব, তখন কি লিখবেন? 5 সমান কি লিখবেন? 15/2। এটা লিখবেন 75/10। আর দেখুন, সবাই বুঝছেন? দৈর্ঘ্য এত মিটার, সুতরাং ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, এত বর্গ মিটার। শর্ত মতে 3/2, এটা সমান 216। তাহলে এক্স স্কোয়ার সমান, এটা ওই পাশে গিয়ে এই সংখ্যাটা এদিকে গুণ আছে না, 3/2, তাহলে ভাগ হবে, ভাগ আবার গুণ হয়ে উল্টে যাবে। তো 3 বার না করে একবারই করছি, ভাগ না দিয়ে সরাসরি গুণ উল্টা। তা আমরা যদি 3 দ্বারা কাটি, 3×7 = 21, 3×2 = 6। তাহলে এক্স স্কোয়ারের মান 144, কত আসলো? 12। কেবল প্রস্থটা বের হয়েছে। এরপর দেখেন পরিসীমা বের করবো কিভাবে, আগে দৈর্ঘ্য লাগবে। সুতরাং প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য 3 × 12, ওই যে এখানে মানটা বসাবো, /2 মিটার। 2 দিয়ে কাটলে 6, 3×6 কত, 18 মিটার। এই করে যেই কিনা পরিসীমাটা খালি বের করতে যাচ্ছেন, তখনই খাতাটা টান দিয়ে নিয়ে চলে যাবে। এটা আরো বেশি কষ্টের হবে। সময় শেষ। 2 × দৈর্ঘ্য প্লাস, আর এইরকম একটা সময়ের মধ্যে অন্য 10টা, 5-7টা প্রশ্ন দেখানো যাবে। যদি একান্তই কোনো উপায় না থাকে, বুঝতেই পারতেছেন যে অঙ্কটা 2 মিনিটই লাগবে, বা 1 মিনিট, 1.5 মিনিট লাগবে, মিনিমাম 1.5 মিনিট একটা অঙ্ক, যদি এত সময় বরাদ্দ নাই। পারবেন আপনি, কিন্তু বুঝতে পারছেন এটা এই সাইজ।
এবং বিকল্প কোনো জানা নাই অথবা ভুলে গেছেন, তাহলে এটা অ্যান্সার না করে ভালো। ওই সময় অন্য 3-4টা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করা ভালো অন্য সাবজেক্টের। একটা করতে গিয়ে যে সময় তার মধ্যে অন্য দুইটাও হয়, তাও ভালো। তো দিন শেষে নাম্বারটাই দরকার, অঙ্ক করতে কেউ যাচ্ছে না এখন। কিন্তু যেহেতু এটা অ্যান্সার না করলে আপনি পিছিয়ে যাবেন, ম্যাথ বাদ দিয়ে তো আর কিছু করতে পারবেন না, সেই কারণে অ্যাভয়েডও করতে পারবেন না, তবে কৌশল অবলম্বন করতে হবে। ঠিক আছে, সুবিধা অনুযায়ী এত মিটার, তাহলে 30-এর ডাবল কত? 60 মিটার। এই যে এতক্ষণে অঙ্কটা শেষ হলো। একটা শর্টকাট লেখেন, এরকম প্রায় 5 বারের মতো আসছে এরকম, এই মডেলটা। রাবি হাসান লিখছে এত, অনেকে লিখছে 60 মিটার, গুড। আর 12 কোনটা লিখছে? ওই যে এটার অ্যান্সার মনে হয় 12 হয়েছে। কিন্তু অপশনে 12 দিয়ে রাখবে, কেউ যদি আগেই দাগাইতে চায় তার জন্য একটা ব্যবস্থা রাখবে। বুঝলেন নাই? মানে অনেকে আছে এক্স এর মান বের হইতে মানেই সব শেষ, এরকম। এখানেও একটা ফিনিশিং পয়েন্ট রাখবে তারা। বুঝতে পারছে? ম্যাজিক। অনলাইনে একটু ওয়াই বা ডি লিখে দেন, এরকম ইয়েস বা ডান লিখে দেন সবাই। আর যখন বলবো যে বুঝছেন, তখন লিখবেন ক্লিয়ার, লিখে দিবেন। হ্যাঁ, লিখে দেন। এই দেখেন অনেক কমেন্ট পড়তেছে, এবার খালি লেখার ভয়ে কেউ কমেন্ট করে না। কিন্তু বলছেন সমস্যাটা কোথায়, এটা ফাইন্ড আউট করছি। ম্যাজিক মেথড হলো দৈর্ঘ্যের সূত্র রুট ওভার ক্ষেত্রফল ইন্টু গুণ। তারপর কোন ম্যাথ গুলো করা যাবে এই সূত্রের সাহায্যে আগে খেয়াল করেন, বলেন। গুণ থাকতে হবে, মানে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ এটা থাকতে হবে, আর ক্ষেত্রফলটা, তখনই করতে হবে। আর প্রস্থের সূত্র হবে রুট ওভার ক্ষেত্রফল ডিভাইড গুণ, এই যে। এই। কিন্তু যে কোনো একটা বের করলে আরেকটা অটোমেটিক বের হবে, দুইটাই বের করা লাগবে না। যেমন আপনি কি বের করলেন, প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা 1.5 গুণ করে দিলেই হচ্ছে। আবার 1.5ও সবসময় থাকে না, বেশিরভাগই 2 গুণ 3 গুণ থাকে। ধরেন বলে দিল যে দৈর্ঘ্যটা প্রস্থের 2 গুণ, তাহলে এটা যদি 10 বের হয়, তাহলে ওটা তো সূত্র ছাড়াই অটোমেটিক 20 হয়ে গেল। এভাবে আপনি একটা সুবিধা পাবেন। ক্লিয়ার? তাহলে আমরা এবার প্রস্থটাই বের করব, এটা জাস্ট সূত্র, দেখি মিলে কিনা। প্রস্থ, প্রথমে একটা রুট ওভার দিব, রুট ওভার দিয়ে ক্ষেত্রফলটা যেন কত আছে, 216। 216কে কত দিয়ে ভাগ, যত গুণ বলা আছে। 2 গুণ 3 গুণ বললে তো ইজি, 2 দিয়ে 3 দিয়ে ভাগ। কিন্তু বলা আছে 1.5, 1.5 নিজে একটা ভগ্নাংশ। তা কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করা আর তার উল্টো দিয়ে গুণ করা তো একই হইলো। 1.5 বলতে আমি বুঝি 3/2, আর এখন লিখবো উল্টা, তাইলে আরো এক লাইন সেভ হয়ে গেল। কি বুঝতে পারছি? মানে এর ওটার পরের লাইন তো এটাই আসতেছে, এক লাইন পরে লিখছে। এটা দিয়ে কাটলে আবার 72, এই দেখেন কি হলো, 3 7 21, 3 2 6, কত? 144, 144, 12 আসছে না? তাহলে এত কাহিনী না করে, এক্স টেক্স না ধরে সরাসরি 12 বের করা সম্ভব, যদি মনে থাকে। এরপরে দেখেন দৈর্ঘ্যটা 12-এর 1.5 গুণ, একটু ভাবতে হবে, যেহেতু এটা একটা ম্যাজিক, যত কম লেখা যায়। বলেন 12-এর 1.5 গুণ, ভাবলেই তো 18 হয়ে যায়। 1.5 গুণ কিভাবে নিবেন বলেন? 1 গুণ মানে সম্পূর্ণ নিতে হবে আর অর্ধেক নিতে হবে। ঠিক আছে, 12 পুরাটা আর প্লাস তার অর্ধেক চাই। এরপর লিখবেন পেরিমিটার, মানে পরিসীমা,
এখানেও যোগ করার দরকার নেই, মনে মনে বলেন 18 আর 12 কত, এ ডাবল কত, ওই খালি 60 দাগায় দিলে হলো। রিটেনে সব লেখা লাগে কেন, রিটেনে তো 12 আর 18 যে 30 হয় এটাও দেখানো লাগে, নাইলে বলবো যে কোথেকে আসছে। লিখিত হলে এমন একটা সিস্টেম যেখানে 1 আর 2 3 এটাও লেখা লাগবে, হুট করে 3 লেখা যাবে না। মানে অন্য লিখতো 1 আর 2, এটা হচ্ছে 3, মানে এরকম দুটা তথ্য থেকে 3 আসছে। কিন্তু প্রিলিতেও কি আপনি এই কাজই করবেন, খাতায় আগে লিখবেন 1+2 দেন রেজাল্ট 3। বুঝতে পারছি, এটাই পার্থক্য। এভাবে থিঙ্কিং পাওয়ারটা এখানে ইনক্রিজ করতে হবে। এমন রিটেন মানে ছোটখাটো বিষয় লিখে দিতে, হুট করে তো অ্যান্সার লেখা যায় না, সব লিখতে হয়। আর এখানে তো লেখার কিছু নাই, এখানে বৃত্ত ভট করতে বলছে, তাহলে ওইটাই খাতায় লিখবেন যেটা মস্তিষ্কে ধরবে না। যেমন 18 আর 12 এটা তো মাথায় ধরতেছে নাকি, 18 আর 12 তো ধরতেছে, তাহলে আপনি কেন লিখবেন 18+12 অটোমেটিক 30 ডাবল। যত কম লিখবেন তত তাড়াতাড়ি, এটাই মেকানিজম। চলুন আরো কয়েকটা দিই আপনাদের। লেখেন প্রশ্ন নাম্বার 5, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এটা 24তম প্রশ্ন, এরকম অনেক পাবেন আপনি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? 24তম বিসিএস এ আসছিল, 24th বিসিএস প্রিলি। আরে দেখেন একটা অক্ষর লিখে না, আমি মনে মনে করে দেখাই, মুখে মুখে এটা হবে। দেখেন, বলেন 3 গুণ বলেন, আর ক্ষেত্রফল আছে 300, এটা লেখা লাগে নাকি? 300-কে 3 দিয়ে ভাগ, এটা আমার মস্তিষ্কে আটতেছে। যদি এমন হইতো যে 3 লাখকে 500 দিয়ে ভাগ, কথার কথা, তাইলে না আপনি লিখবেন যে এত লোড মাথায় পড়তেছে না, কিছু লোড খাতায়। এইটা লোড তো আমার মাথায় আছেই। 300-কে 3 দিয়ে ভাগ, বলেন 100। 300-কে 3 দিয়ে ভাগ, আসেন আপনি 300-কে 3 দিয়ে ভাগ কত? 100 বর্গমূল 10, সে 10-এর 3 গুণ 30। 10 আর 30 যোগ করলে কত? এ ডাবল, সবসময় যোগ করে ডাবল, কারণ পরিসীমায় 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। 80 রেজাল্ট। একটা অক্ষর না লিখে কিন্তু আমরা ঠিকই বলে দিচ্ছি, অথচ এই সিস্টেম না জানলে সে এক্স এর ভিতর দিয়ে যাওয়া লাগবে, এক্স রে মেশিনের ভিতর দিয়ে গিয়ে তারপরে এটা বলে আরেকবার বলবেন, বলবেন প্লিজ। নিশ্চয়ই এটা মেয়ে মানুষ, লেখা আইফোন। এর কারণ কিভাবে বুঝলাম? মেয়েরা এরকম প্রশ্ন করে, স্যার আবার বলেন প্লিজ। যদি খালি মেয়েদের বলে যে আই লাভ ইউ, বলে আবার বলো তো, মানে শুনবে এটা, শুনে নাই আর কি, কি বললা বুঝি নাই, বারবার শুনতে চায়। ও কোশ্চেনটা, প্রশ্নটাই, প্রশ্ন লেখাই তো ঝামেলা। প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, 3 টাইমস, ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? একই প্রশ্ন, 1.5 গুণকে 3 গুণ লিখছি, আর 216 জায়গায় 300 লিখছি, এটার বাইরে কিছু থাকে না। বুঝতে পারছি? আগে লেখেন 30তম বিসিএস এ আসছে, মানে একটা তো 30তম মেন্টাল অ্যাবিলিটিতে আসছে, ওই যে 1.5 গুণটা, আর এটা 30তম বিসিএস নর্মাল পরীক্ষাতে আসছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে 1250 বর্গমিটার হলে ইহার দৈর্ঘ্য কত? এইটুকুই। এটা আরো সোজা, মানে কোনো পরিসীমাও চায় না। ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত, জাস্ট লেন্থ জানতে চাচ্ছে, আপনি এই সূত্রটা লিখলেই হয়ে যাচ্ছে। আর যখন পরিসীমা বলে তখন দুইটাই লাগে, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই লাগে। 30তম বিসিএস এর প্রশ্ন, মানে এইভাবে রেফারেন্স দিচ্ছে যাতে মানুষ বুঝে যেগুলো আসে।
আরো দুইবার আসছে, কিন্তু এত তো দরকার নেই, হয়ে গেছে কাজ। এই যে বলেন 1250 ইন্টু 2, তাহলে 1250-এর ডাবল হচ্ছে 2500, 2500 বর্গমূল 50। তিন 3 সেকেন্ডের মধ্যে অঙ্ক শেষ। Clear? অবশ্যই এটা মনে রাখেন। আরেকটা অঙ্ক দিয়ে তারপর নতুন ধাঁচের অঙ্ক করাবো, বাগানের অঙ্ক, এগুলো দেবো আমরা। এরপরে পুকুরে নামবো, পুকুরে অঙ্ক করাবো, পুকুর থেকে উঠে মাঠে দৌড়াবো, এরকম আর কি। হ্যাঁ দেখ, নানা রকম ম্যাথ। এটা বোর্ড বই থেকে এখন দিব, লেখেন কত নাম্বার, 7 না 6 নাম্বার? 7 নাম্বার। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এর বারবার অনেকে, হ্যাঁ 7 নাম্বারটা আমি লিখে দিচ্ছি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটার 7.5 টাকা হিসেবে, এই যে 7.5 টাকা হিসেবে বাগানটিতে ফসল লাগাতে মোট 3,240 টাকা খরচ হয়। এই বাগানের পরিসীমা কত? বাগানের পরিসীমা এটা। তো অনেক সময় টাকা পয়সা জুড়ে দেয় অঙ্কের সাথে, টাইলস বা পাথরের টুকরা দিয়ে কতগুলো লাগবে এরকম বলে দেয়, একই ক্ষেত্রফলের সাথে রিলেটেড। প্রথমত দেখেন আগের অঙ্কের সাথে মিল কোথায়। এটা একটা মিল, যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো আগের অঙ্কে কি করতো, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ এটা দিয়ে ক্ষেত্রফলটা দিয়ে দিত, দিয়ে প্রশ্ন করতে পরিসীমা বের করো, নাইলে অন্য কিছু। এখানে ওটাই আছে, একটু হাইট করা। এই যে এখানে মোট যে খরচটা কত আছে, আর প্রতি বর্গমিটারে খরচ কত, প্রতি বর্গমিটারে খরচ কত, এটাকে এটা দিয়ে ভাগ করলে ক্ষেত্রফল বের হয়ে যায়। একই প্রশ্ন, বোর্ড বইতে পাবেন। এটাকে এটা দিয়ে ভাগ করলেই ক্ষেত্রফল, তারপরে আগের শর্টকাট ইউজ করলেই দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে, দেন পরিসীমা। ঠিক আছে, আমি দেখাই কিভাবে করতে হবে। প্রথমে লেখেন ক্ষেত্রফল, প্রথমেই যদি মোট খরচ দেওয়া থাকে আর প্রতি বর্গ এককে খরচ দেওয়া থাকে, তাহলে ভাগ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। 7.5-এর জায়গায় আমরা একটু 1 লাইন কমিয়ে দিলাম, এটাই তো 7.5। 2 রকম ভার্সন, একটা পয়েন্ট ভার্সন আর এটা নর্মাল ভার্সন। ওই যে একদম 96 মিটার বের করছে, গুড। তাহলে মানে উল্টা দিক থেকে বুঝিয়ে দিব না। 3,240 ইন্টু 2/15, ঠিক কিনা? 15 দিয়ে যদি আমি কাটি, প্রথমে 2 বার যাবে, তারপরে 24-এর মধ্যে 1 বার যাবে, 90-এর মধ্যে 6 বার যাবে, তার মানে 400 432 হলো ক্ষেত্রফল। কোন অঙ্ক যদি মাথায় না ঢুকে তাহলে বিভিন্ন ভাবে চিন্তা করা যায়। এখন আমি উল্টো দিক থেকে রেজাল্টটা পেয়ে গেছি না, উল্টো দিক থেকে আপনি এভাবে ভাবেন যে এটার ক্ষেত্রফল 432। মনে করেন যে এটা আপনি আগেই জানতেন, তাহলে 432 হলো তার ক্ষেত্রফল। কত বলেন, 432 বর্গমিটার। মানে এরকম ছোট ছোট বর্গ আছে 432টা, বর্গ একক। ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ দিয়ে চিন্তা করা যায়, বর্গ দিয়ে সবই চিন্তা করা যায়। বর্গ মিটার মানে বর্গ আছে, কতগুলা বর্গ আছে, 1 বর্গ একক 432টা আছে। তো প্রতি বর্গে খরচ কত, মানে একটা
একটা ছোট বর্গে খরচ হলো 60,000 টাকা। তাহলে এতগুলো বর্গে ওই যে গুণ দিয়ে দেখেন, ওই গুণফল ওটা 3,240 টাকা। কারণ ভাগ করি তো আমরা এটা পাইছি, তাহলে গুণ করলে আবার ওটাই পাওয়া যাবে। এভাবে আপনি ক্ষেত্রফলটা চিন্তা করতে পারেন কেন গুণ হয়েছে দেখেন। এ হলো আয়ত, আয়তকে বর্গ দিয়ে ভাবা যায়। আমি বললাম আপনি ধরেন এখানে 4 আছে, কত আছে, এখানে 3 আছে, এর মানে যদি এভাবে ভাবেন, যেভাবে ভাবেন এদিক দিয়ে একদম বর্গ, এটা বোঝাচ্ছে এদিক দিয়ে আছে 4টা বর্গ, মানে এক এক করে নিলাম, 4 থেকে আমরা 1 নিলাম, 1 এদিকে নিলাম 1, তাহলে এটা তো 1 স্কোয়ার, মানে 1 বর্গ একক, 1 স্কোয়ার। ঠিক আছে, এরকম সাইজের বর্গ এদিক দিয়ে 4টা, ওদিক দিয়ে 3টা, তাহলে কতগুলো হয়েছে বলেন। চুপ করে থাকেন কেন? চুপ করে থাকলে বুঝে যায়, হয় বেশি বুঝে, নাহলে বুঝি না, যে কোনো একটা। এদিক দিয়ে 4টা, ওদিক দিয়ে 3টা, সব মিলে কয়টা হয়েছে? 12টা হয়েছে না? এটাই তো সেই সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 বর্গ একক। কিন্তু বর্গ শব্দটা আসছে না, এতগুলা বর্গ আছে এখানে, এটা বোঝাচ্ছে। এই এই সেই বর্গ, বর্গ একক, এক বর্গ এরকম, এক এককের বর্গ 12টা আছে। এটা বুঝুন। ঠিক আছে, সবাইকে বর্গে হিসাব করা যায়, রম্বসকেও বর্গে আনা যাবে, সামান্তরিককেও আনা যাবে, সাইজ গুলো ঠিক করে। এগুলো পরের ক্লাসে ব্যাখ্যা দিই। তাহলে বুঝতে পারছি এই ঘটনাটা। এবার আগের রুল, এখন ক্ষেত্রফল পেয়ে গেছি 432, আর আমাদের প্রস্থ বের করলে বেশি সুবিধা, √432, এই যে, আর 3 দিয়ে ভাগ, 3 গুণ বুক, 3 × 3, হ্যাঁ, অথবা এই তো হাতের হলো 1, 1 আর 3 13, 3 4 12, আবার 3 4 কচু বের হইছে। আরে সবই ঠিক আছে, খালি রুটটা দিতে হবে, তাহলে 12ই তো আসবে। ঠিক আছে, হ্যাঁ। তো দৈর্ঘ্য কত লিখবো? একবারে এখানে তো হয়ে গেল 36, পরিসীমা এত লেখার দরকার আছে, 12 + 36, এমনি বুঝা যাচ্ছে 48। বাইরে যদি আপনি 12 টাকার কিছু কিনতেন, 12 টাকার কচু আর 36 টাকার মূলা, তাহলে কি আপনি ক্যালকুলেটর নিতেন? কাগজ লাগতো? আপনি হিসাব করতেন না যে 48 টাকা হয়েছে? এই জন্য হৃদয় এখানে গান বলছে, এত কিছু বোঝো আর মন বুঝো না? তুমি তো সবই বুঝো, অঙ্কে আসলে এত কাহিনী কেন? তাহলে 48-এর ডাবল কত? মনে করেন একই কচু মূলা আবার আয়োজনের জন্য কিনছেন, তাই তো ঠিকই বুঝতেন 96 টাকায় কিনছে। সেম প্যাকেজ আপনি আবার আপনার বন্ধুর জন্য কিনছেন। বাস্তবে যা ভাবতে পারেন তাই লিখে দিলেই হয়। কাগজ কলম দরকার আছে যখন, যেটা আমরা কি অসুবিধায় পড়বো, তখন লিখে 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 করি, লিখে লিখে, মানে যেই বাজারটা আমরা একবার নিতে পারতেছি না, মাঝে মাঝে রাখি, কি করি, এরকম হয় না অনেক সময়, কিছুক্ষণ পর পর রাখা লাগে, এত ওয়েট, এরপর এটা। আর যেটা পাতলা জিনিস, ধরেন পাতলা একটা ব্যাগ, 2টা কাগজ নিয়ে একটু বড় রাখলেন মাটিতে, কেমন লাগে? হাস্যকর হইবে, এরকম হাস্য। বুঝলেন না, একটা বই, একটা খাতা নিয়ে যাচ্ছেন, একটু বড় ক্লান্ত হয়ে আপনি মাথা পাকে রাখছেন, পাতলা, খুব পাতলা কিছু ওষুধ, আবার ওজনে রাখছেন, এই ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে। সবাই একটু কমেন্টস করেন। তাহলে এবার অরিজিনাল বাগানের অঙ্কে ঢুকবো। এটা তো আসলে বাগান নিয়ে কিছু না, এটা তো আপনার আগের অঙ্কতে, এটা আসল বাগান না, নকল বাগান। আসল বাগানে ওই যে রাস্তার ক্ষেত্রফল জানতে চাই, সেটা। ঠিক আছে স্যার, আপনার বইটা যদি সাথে থাকে, আপনার ক্লাস করলে আর কোনো কিছু বুঝতে অসম্পূর্ণ থাকে না, 100%, নিজেই বলে দিচ্ছে। আমি ভাবছি আমাকে প্রশ্ন করবো যে আর কি থাকে, সে নিজেই বলে থাকে না, মানে সে নিজেই টের পাশে থাকে না। স্বীকারোক্তি, স্বীকারোক্তি দরকার। দেখেন কত নাম্বার, 8। এত আদালত বা এত কিছু দরকারই পড়তো না, কেউ যদি আগে স্বীকার করে নিত সবকিছু, কি সহজ হয়ে যেত, মামলা নাকি 15 বছর চলে, স্বীকার করে না মানে, এরকম।
এই দেশের মামলা আরো ঝুলে এরকম, মরার আগের দিনও বলে যে এরকম অবস্থা, বুঝতে পারছেন? তো সমস্যাটা হচ্ছে এটা। একটি আয়তাকার পুকুরের লেখা, আয়তাকার পুকুরের, এগুলো বড় সাইজের অঙ্ক। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। দৈর্ঘ্য কত মিটার এবং প্রস্থ 40 মিটার। তারপর লেখেন পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল কত? এই ম্যাথটা একেবারেই এক লাইনে করা যাবে, মানে একবারে পুরো সমীকরণটা এক লাইনে লিখে ফেলা যাবে, তুমি মনে রাখতে হবে। এরকম ম্যাথ বর্গেও আছে, বর্গবৃত্ত দিয়ে আছে, ঘনবস্তুতেও আছে। ঘনবস্তুতে আছে যে একটা ঘনকের ভিতর গোলক আটকে যায়, অনধিকৃত অংশের আয়তন কত, যেই জায়গাটা ফাঁকা আছে। সব একই প্রশ্ন, মানে বড় শেপ থেকে ছোট শেপ বাদ দিলেই বাকিটা রেজাল্ট। আরো সিস্টেম আছে, আমি দুইটা করে দেখাবো আজকে, ভালো লাগবে। তাহলে এটা একটা কি পুকুর, তো পুকুরের পার ভিতরে না বাইরে এটা দেওয়া থাকে না, কিন্তু যদি বাগান বলতো আয়তকার বাগান, তাহলে বলে দিত ভিতরের রাস্তা নাকি বাইরের রাস্তা, কারণ ভিতরে হলে একরকম হিসেব হইতো, ভিতরে হলে জিনিসটা মাইনাস হয়ে যাবে, আর বাইরে হলে তো স্পেসটা বাড়তেছে প্লাস। কিন্তু পুকুরে কোনোদিনও বলে না ভিতরে না বাইরে, কারণ পুকুর কোথায় থাকে, বলেন অটোমেটিক বাইরে। এটা হলো এক ঢিলে দুই পাখি, পুকুর করালাম তাহলে পুকুর সম্পর্কে ধারণা হলো, বাগান সম্পর্কে হইলো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, অটোমেটিক বাইরে ধরে অঙ্কটা করতে হবে। চিত্র আঁকবেন শুরুতেই, না আঁকলেও হবে, আমি দেখা দিচ্ছি। সমাধান এক, দুইটার সমাধান দিব, এভাবে না। তাহলে এই হলো পুকুরের পার, আরে তাহলে এটা 60 আর এটা কত, 40। আর এই যে এটা এটা কত করে আছে, 3, 3 করে আছে। এখন দেখেন, তো এরকম ডায়লগ পাওয়া যায় বইতে যে পার সহ দৈর্ঘ্য, তো 60-এর সাথে 3 3 যোগ হয়ে 66 হয়ে যাবে কেন? কারণ এইটুকু যদি 60 হয়, তাহলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন দুই দিকেই 3 3 বাড়তি আছে। কে, এটা তো এদিকেও 3 বেশি, তাহলে নিচের দৈর্ঘ্যটা 66, উপরটা 60, তাহলে এটাই লেখা। তো বইতে এভাবে লিখছে 60 + 3 × 2, তখন আবার আয়তল বুঝে না, কয় স্যার 60 না হয় প্রশ্নে আছে, আবার 3 হলো পারের বিস্তার, আর 2 কোত্থেকে আসলো? সে এটা জানে না যে একই জিনিস দুইবার যোগ করলে 3 + 3 এটাকে সংক্ষেপে কি লেখে, 3 × 2। একেবারে দুর্বল চিন্তা থেকে এগুলো আসে। তার মানে এক্স্যাক্টলি 60 + 3 + 3, তো 3 + 3 না লিখে সেটাকে আবার ডিজাইন করে লেখে 3 × 2, মানে দুইটা 3 যোগ হবে, তখন বলে 2 কোত্থেকে আসে। আমরা এবার এটা লেখার দরকার নেই, এগুলো তো আমার দরকার নেই। তাহলে প্রস্থটা কি হবে পার সহ, বলেন 46, ব্যাখ্যা দেওয়া লাগবে দুদিকে। তাহলে এখানে সেই পাশে আয়তাকার, সেই পাশে দুইটা, একটা বড় একটা ছোট, এই বড়টার ক্ষেত্রফল হবে এই দুইটার গুণফল, তাহলে পুরো জায়গাটা বের হবে, আর এই ছোটটার ক্ষেত্রফল হবে এই দুইটার গুণফল।
আর এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মানে এই জায়গাটা যদি আমি ফেলে দিই, খাতার মধ্যে এটা করতে পারেন, কেটে ফেলে দিবেন, দেখবেন এই বর্ডারটা রয়ে গেছে। এইভাবে সব অঙ্কই হবে, বৃত্ত, বর্গ, আয়ত, ঘনবস্তু, অনধিকৃত যত ম্যাথ আছে। হয়তো ওখানে আয়তন দিয়ে অঙ্কটা হচ্ছে, কিন্তু কাহিনী দুইটাই, বড়টা থেকে ছোটটা ফেলে দিলেই বাকি জায়গাটা পাবে। ঠিক আছে, মনে করেন একটা ঘনক আকৃতি বাক্সে একটা গোলক ফুটবল আটকে আছে, তো অনেক জায়গায় গ্যাপ আছে না, সে গ্যাপ বের করার সিস্টেম এক। পরের ক্লাসে ওর ধারণা পাবেন। তাহলে এটার সমাধান মাত্র এইটুকুই দেয়। আর এই গুণের শর্টকাট আমার অন্যান্য ক্লাসে পাবেন, আজকে দেখতে চাইলেও একটু দেখানো যাবে, অসুবিধা নাই। এটা হবে 3036, এটা হলো 2400, 636, এক লাইনে রেখে অঙ্কটা করা যাচ্ছে। আর এই বর্ণনা লিখতে লিখতে 8 থেকে 9 লাইন বানায় ফেলে। প্রথমে লেখে পার বাদে দৈর্ঘ্য, পার বাদে প্রস্থ। দেখ, খেয়াল করেন, এটা হচ্ছে পার বাদে দৈর্ঘ্য, ধুর, লাল আসে, পার বাদে দৈর্ঘ্য, পার বাদে প্রস্থ। তাহলে পার বাদেই ক্ষেত্রফল, মানে পার ব্যতীত, হ্যাঁ, ক্ষেত্রফল। আবার পার সহ দৈর্ঘ্য, পার সহ প্রস্থ, পার সহ ক্ষেত্রফল। তাহলে এটা হলো পার সহ ক্ষেত্রফল, এটা পার বাদে ক্ষেত্রফল, দেন পারের ক্ষেত্রফল। এই এইভাবে আলাদা আলাদা লেখে তো, তার মানে আমি কিন্তু কোনো কিছু বাদ দিইনি, তাহলে তো অঙ্কটা মিলতো না। আমি খালি বাংলা লেখাগুলো লিখিনি। কি, মানে বইতে যা লেখা আছে সব এখানে আছে। নাহলে আমার অঙ্ক মিলতো নাকি? আমার কোনো তথ্য মিসিং হলে অঙ্ক মিলবে? ম্যাথ কি আত্মীয়? আত্মীয় তো খবরই রাখে না। দেখেন, বিকল্পটাও দেখে দিই, তাহলে মজা পাবেন। শুধু রাস্তাটা আলাদা হিসাব করে দেবে, ঠিক আছে, শুধু রাস্তাটা আলাদা হিসাব করে দেবে। তাহলে আমরা আমরা এভাবে মনে রাখবো। বলেন বড় শেপ, বলেন, সবসময় মনে রাখবেন যে বড় শেপ থেকে ছোট শেপ বাদ দিলেই সেই বর্ডার বা তার সীমানা, এই রাস্তা, এগুলো পাওয়া যায়। সেভাবে না লিখে আমরা লিখবো বড় আয়ত, বড় আয়ত বিয়োগ ছোট আয়ত। তাহলে এই দুই আয়ত মানে বাগান, হ্যাঁ, দুই আয়তর বিয়োগফলটাই রাস্তা। এবার দেখাবো শুধু রাস্তা, মানে কোনো আয়তক্ষেত্রের সাহায্য ছাড়াই, মানে এই দুইটার বিয়োগফল ছাড়া শুধু রাস্তাটাই আলাদা হিসাব করা সম্ভব। হ্যাঁ, তাহলে আপনার একটা ধারণা হবে। এরপর আরো একটা অঙ্ক দেখাবো, মাঝখানে রাস্তা দিয়ে, দুইটা অঙ্ক করলে হয়ে যাবে। আর ভিতর বাইরে সবই পারবেন। ভিতর বাইরে কি হবে? যেমন এখানে আগে আগে আপনার 60 আর 40 বলে, ধরেন প্রথমে 60 আর 40 দিয়ে তারপরে বলতেছে বাইরে রাস্তা, তখন আমার যোগ হয়ে গেছে। এবার যদি বলতো যে এটা একটা বাগান যার দৈর্ঘ্য 66, প্রস্থ 46, আর ভিতরে 3 মিটার চওড়া একটি বেড়া আছে বা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল কত? তখন যেহেতু ভিতরে পড়ে গেছে রাস্তা, তাহলে জমি থেকে এটা বাদ যাবে। তখন কিন্তু 3 3 দুই দিক থেকে বাদ দিলে এটাই আসতো, এটা থেকে 3 3 বাদ দিলে এটাই আসতো, রেজাল্ট এটাই আসতো। তা ভিতর বাইরে একই রেজাল্ট, যদি তথ্য একই থাকে। কিন্তু ওরা তো তথ্য এক রাখে না, বাইরেরটা বলে এক এক রকম তথ্য দিয়ে, ভিতরেরটা বলে এক এক কম দিয়ে, যাতে মানুষ না বুঝে সেই চেষ্টাই করতো। তো অঙ্ক তো একটাই, ঠিক আছে। হ্যাঁ, তার মানে বইতে তো অনেক দিয়ে রাখে, গাইড বইতে 10টা 20টা দিয়ে রাখে। অল্টারনেটিভটা হলো আহ তাহলে এই সমস্ত বাগানের অঙ্ক আপনি খুব ভালো বুঝবেন বা বুঝাতেও পারবেন। এখান থেকে দেখবে যে অনেকেই শিক্ষক হবে। হয় যে বিসিএস এর প্রার্থীরা কিন্তু প্রাইমারিতে অংশগ্রহণ করতেছে, ঠিক আছে। তো ওই প্রাইমারিতেই তো সব ঠিক করে দেওয়াটা বেশি জরুরি, গোড়াতেই আর কি। ছোটবেলায় ভিটামিনটা দরকার বেশি, নাকি? অনেকে বড় হয়ে শীতকালে রোদ তাপায়, কিন্তু এটা তো ছোটবেলা থেকে দিতে হবে এটা।
সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। ছোটবেলায় বাচ্চার শরীরে যেভাবে ভিটামিন ডি তৈরি হবে, বুড়া হয়ে গিয়ে 10 বার দাঁড়ায় থাকলে তো কিছুই তৈরি হবে না। তো যারা প্রাইমারিতে পড়াবে বা তখন অনেকে টিউশন করায়, 8, 9, 10, 7 বাচ্চাদের প্রাইভেট পড়ায়, শিখে দিবে হবে। এছাড়াও সকল মানুষ, হ্যাঁ, সে তার সন্তানের অটোমেটিক শিক্ষক, ঠিক না? তাই বুঝে দিতে পারবো, দেখ। একজন লিখছে, স্যার ভিতরে যদি পুকুর থাকে। পুকুর তো ভিতরেই থাকে, আবার এর কি লিখলো এটা বুঝলাম না আমি। তা পুকুরটা কোথায়? এটা কোনো সম্ভব যে পাড়ের বাইরে পুকুর? তাহলে ভিতরে কি? মাঠ? তাহলে কেমনে কি পুকুরের সীমানা কোথায়? আমি পাগল হয়ে যাব। এমন একটা গান আছে ইউটিউবে, লিখেন আমি পাগল হয়ে যাব। ওই গান দেখে সত্যি পাগল হয়ে যাবে। এটা কত আছে? 60 আর কত, 40 আছে না? এবার এখান দিয়ে বিষয়গুলোকে কেটে দিতে হবে, এই পর্যন্ত রাখতে হবে, তাহলে ভালো বুঝতে হবে। এভাবে আমরা অনেকেই পড়ি না, এই জন্য দেখাচ্ছি। তাহলে এইটুকু, এইটুকু কত আছে বলেন? 3। এখানেও কত আছে বলেন? 3। এদিকে আছে 3, এদিকে 3। এবার আসেন, শুধু এইটুকু নিয়ে ভাবেন, শুধু এইটুকু, আর কিছু নাই, যে এইটুকু নিয়ে ভাবেন। এইটুকুর দৈর্ঘ্য কত বলেন? 60 বলেন। আর এদিকে কত বলেন? 3। মানে রাস্তা নিজেও কিন্তু একটা আয়ত, চিকন লম্বা আয়ত, এদের মানে রাস্তাও আয়ত, কিন্তু বুঝা যায় না কেন? তার প্রস্থটা অনেক সরু আর দৈর্ঘ্যটা অনেক লম্বা, এই জন্য আমাদের মাথায় খেলা নেই। তাহলে এখানে বলেন 60 × 3 বলেন। তাহলে এইটুকু রাস্তার ক্ষেত্রফল হলো 60 × 3। কিন্তু সেম রাস্তাটা এবার উপরেও আছে, আছে একই পরিমাণ দুই দিকে আছে। তাহলে ×2 দিয়ে দিলাম আবার। তাহলে এতটুকু আমি পরিমাপ করে ফেলছি, তো আমাকে বলছে যে তুমি পুরাটা মেপে দেখাও। এটা বলছে প্রশ্ন, যে এই রাস্তা কতটুকু আছে, কিন্তু আমি আমার মতো আলাদা আলাদা মাপ দিচ্ছি। ঠিক আছে, এবার প্লাস যোগ হবে। এই যে এইটুকু, এদিকে আছে 3, এদিকে আছে 40, এই পর্যন্ত 40 আর কি, এই পর্যন্ত। তাহলে এখানে আপনি দেখেন, এই যে এইটুকু নিয়ে ভাবেন, তাহলে 40 × কত? 3। এবং সেম ঘটনাটা আবার ঠিক এই পাশেও আছে, এই যে এই পাশেও আছে, আছে প্লাস ওই 4টা কোণা বাকি রয়েছে, ওটা হলো বর্গ, 4টা বর্গ। বলেন 3 × 3 সাইজের বর্গ, মানে ওটা দৈর্ঘ্য 3, প্রস্থও 3। তাহলে 3 × 3 সাইজের 4টা বর্গ, মানে এক একটা 9 করে, 9 বর্গেও কিন্তু 4টা 36 আর কি, এটা 4 দিয়ে গুণ। এবার দেখেন, বুঝছেন বিষয়টা? এবার এবার আসেন, তাহলে 300 কত? 180 ডাবল 360। 3 4 কত? 120। 120-এর ডাবল কত? তাহলে এখানে অলরেডি 600 হয়ে গেছে, আর এই যে 36, কি বুঝলেন? ওই 636। ক্লিয়ার? বিভিন্ন ভাবে করা যায়, আরো বুদ্ধি আছে, কিন্তু এখান থেকে আমি যে ধারণাটা দিতে চাইলাম সেটা বুঝাচ্ছি, তাহলে আগেরটা আরো ভালো বুঝতে পারবেন, কারণ আমি আরেকটা সিস্টেম দেই। আগেরটা কেন ভালো বুঝবেন? বলেন আয়ত বিয়োগ আয়ত, ওটাই ইজিয়েস্ট, মানে সহজ। রাস্তার পরিমাপ না করে দুইটা আয়ত মাইনাস করে দিলে রাস্তা হয়ে যায়। কিন্তু এটার কারণে তো ওটা আরো ভালো বুঝতে যাবে। এটা নিয়ম হলো, মানুষকে প্রশিক্ষণ দেওয়ার নিয়ম হলো, তাকে আগে ভদ্রতার সংজ্ঞা আদব এগুলো শিখাতে হবে, শিখে একটা অভদ্রের কাছে নিতে হবে আগে। অভদ্রতা দেখে এসে সে আরো ভালো বুঝো, আচ্ছা আচ্ছা ওটা ভালো বুঝছে, ওই ব্যবহারটার পরে। তার মানে একজনকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইতে হবে, সে যদি ভালো রেস্টুরেন্টের গুরুত্ব না বুঝে, সঙ্গে সঙ্গে তার একটা পচা রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, তারপর সে সারা জীবন ওটাতেই যাবে। দুটোই করতে হবে। ক্লিয়ার? কে কে বুঝছেন? উপরটা বুঝলেও চলবে, এটা তো আমরা ইউজ করবো, এটা বড় না, অনেক বড়, তো কয়বার হিসাব করা লাগছে। এবার একটা প্রশ্ন লেখেন, আর দুইটা পড়াবো, একদম ক্লিয়ার লিখছে, সময় তো নাই। দেখেন, একটি আয়তাকার বাগানের এটাই শেষ প্রশ্ন।
এই প্রশ্নটা বুঝলে আরো মজা পাবেন। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, আর 5 মিনিট পরেই আজান দিবে। দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার, এবং প্রস্থ 30 মিটার। কত নাম্বার চলতেছে এটা? 9 নাম্বার। তাহলে দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং এবং প্রস্থ 30 মিটার। দেখছেন? দিয়ে লেখেন, বাগানটির ঠিক মাঝে বাগানটির ঠিক মাঝে 3 মিটার প্রশস্ত বা চওড়া, একই কথা, যেটা প্রশস্ত বা চওড়া লেখেন, 3 মিটার চওড়া আড়াআড়ি ভাবে দুটি রাস্তা আছে। হ্যাঁ, শুধু বুঝি নাই স্যার, আয়ত্ত করেও ফেলেছি আলহামদুলিল্লাহ। এমডি রফিকুল ইসলাম স্যার, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা। এই ম্যাথটা করার পরে আরো বেশি ভালো লাগলো। কমন ভাবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 60-30, আয়ত, হ্যাঁ, বাগানটির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগানটির ঠিক মাঝে 3 মিটার চওড়া আড়াআড়ি ভাবে দুটি রাস্তা রাস্তা আছে। রাস্তা দুটির ক্ষেত্রফল কত? মোট ক্ষেত্রফল কত? এটার মিনিমাম 4 থেকে 5টার সমাধান আমার বইতে দেয়। 4 থেকে 5টা, আর দুইটা করাবো। এই যে যে দুইটা দেখালাম না, এই দুইটাই একই, মজা পাবেন। তাহলে এটা একটা গবেষণা পত্রের মতো, এখানে অনেক গবেষণা আছে। তবে ক্লাস করে এটা পড়লে আপনার পরিপূর্ণতা চলে আসবে। ঠিক আছে, ক্লাসের সাথে রিলেটেড আবার। যেমন দেখেন, আমি প্রথম যে সমাধানটা দিছিলাম, এটা এভাবে দেখাচ্ছি। কিছুই না, আপনি একটু ভাবেন, এই হলো 60-30 একটা শেপ, আয়তাকার। এটা 60 আর এটা কত? 30। আর এই যে মাঝখানে রাস্তায় দেখ, এটা আরো ইজি। এই যে আড়াআড়ি ভাবে রাস্তা। এবার আপনি লিখবেন, এখানে সবার বড় শেপটা কত বলেন? আমি আবার দেখাচ্ছি, মুস্তাদি, বড় শেপ আর কি, মানে পুরা বড় ক্ষেত্রফল আর কি, জায়গাটা। সব থেকে বড় জায়গাটা হলো 60 মানে পুরা আয়তটাই সব থেকে বড়। এর বাইরে তো আর নাই কিছু, সেখান থেকে মাইনাস হবে। দেখেন এখানে কতটুকু ভিতরে পড়ছে, আর এদিকে 3 পড়ছে না? 60 থেকে 3 বাদ দেন। রাস্তায় একটা যতটুকু জমি মাঝখানে পড়বে ওটা বাদ দিতে হবে, বলেন 57, বলেন। আবার 30 থেকে 3 বাদ দেন। হ্যাঁ, এটাই অঙ্কের রেজাল্ট। অনেকে বুঝবেও না যে এত সহজ। মানে রাস্তা যদি দুই পাশে থাকতো দুইটা, তাহলে 2 বার 3 বাদ যেত, মানে যতটুকু ভিতরে পড়বে ততটুকু বাদ। কিন্তু এটা একটাই পড়ছে, 3 বাদ দিলে ওটা আয়তই থাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম, বলেন বড় আয়ত আর ছোট আয়ত, কিন্তু এখানে ছোট ছোট 4টা আয়ত দেখা যাচ্ছে। তা আমরা চাইলে এই বর্ডারটা যে কোনো এক পাশে নিয়ে গিয়ে দেখাইতে পারবো যে ছোট 4টা মিলে আরেকটা আয়ত হবে। ওই দুইটার বিয়োগফলই রাস্তা, কোনো ডাউট নাই, জাস্ট এভাবে করলে মিলে যায়। 1800, 7 7 49, হাতের হলো 4, 7 দুগুণে 14, 5 7 49, আর 4 53, হাতের হলো 5 15। তার মানে এখানে আসতেছে 261 রেজাল্ট। চলেন এটাই আবার আরেকবার বুঝাই এবং বিকল্প আরেকটা দিব। আশা করি 100% বুঝবেন। এটা যে সত্য, তার ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যা হইলো, ঠিক মাঝখানে রাস্তাটা বলছে, কিন্তু আমরা সাইডে দিয়ে দিব, সমস্যা নেই। একই ভিতরেই থাকবে, সমস্যা নেই, ভিতরেই দিয়ে দিলাম। মানে জমিটা ভিতরেই পড়ছে। তাহলে এখানে কত আছে বলেন? 60, বলেন। আর কত আছে? 30। এবার আপনি ভাবেন যে এখানে 3, তো 60 থেকে 3 গেলে কত থাকে? 57ই থাকে। আর 30 থেকে 3 গেলে কত থাকে? 27 থাকে। তাহলে আমি যখন 60 আর 30 গুণ করলাম, তখন এই পুরা বর্ডারটা বের হয়ে, মানে পুরা জমিটা বের হয়েছে।
আর যখন 57 আর 27 গুণ করছি তখন এটা বের হয়েছে। তো ওটা থেকে এটা বাদ দিলে যা আছে পুরোটাই রাস্তা, ওই কমন অংশ সহই আর কি। যেমন ওইখানেও কিন্তু কমন ছিল, ওই যে আয়ত থেকে আয়ত বাদ দিয়েছি না, চার কোনায় কমন, ওইগুলো ওখানে ছিল। কিন্তু এই জিনিসটা চার জায়গায় ভাগ হয়েছে তো বোঝা যাচ্ছে না, মানে এখানে 1 লিটার পানি একসাথে আর ওখানে 250 মিলি করে আছে, বুঝতে পারছি কিনা? তার মানে এটা বুঝতে পারছি এই চারটা মিলে আবার ওইটা বোঝা যাচ্ছে, মানে এইটা যা ওটাও তাই, এটা জাস্ট এই যে কমন অংশটা এখানে, ওই কমনটা এখানেও আছে, এখানেও আছে, এই যে এখানেও আছে। কিন্তু সেদিকে আপনি যাচ্ছেন কেন? আমি তো এদিকে যাই নাই, যে আপনারা বাংলা বুঝেন না। বলেন বড় আয়ত, বলেন। ও, এই যে এখন বুঝে দিব, আমি বুঝতে পারছি না এটা কি লিখছি, ভাবতে এমনি দুষ্টামি চলতেছে এটা। এটা কি লিখছি? এটা কি লিখছি? এটা তো রাস্তার কোনো হিসাবই নাই, কি বোকা মানুষ। বলেন এটা একটা আয়ত, বলেন, বলেন এটা একটা আয়ত। কমন টমন কি এনে সবই আছে, কমন সব আছে, এত সোজা। আর আমার কথা ধরে ফেলবে মানুষ এত তাড়াতাড়ি না, দেরি আছে, দেরি আছে। আবার দেখাচ্ছি, ওই জায়গাটা আমি যখন যাব তখন এটা আমার, আমি তো আবার দেখাচ্ছি, আমি এইটা হিসাব করছি, এর তো কোনো রাস্তা নাই, মানে এটা পুরো আয়তটা হিসাব। এরপরে আমার মাথায় চিন্তায় ঢুকছে এইটুকু, আমার ওই কমন আমি এটা থেকে এটা ফেলে দিছি, যা আছে বাকিটা আছে, মানে আমার এইখান থেকে এইটুকু কেটে ফেলে তো ওই পুরোটাই থাকে। এটা বিলিভ করেন কিনা যে 100 টাকা থেকে 80 টাকা বাদ দিলে বাকি 20 টাকা থাকে, তো সেই 20 টাকার মধ্যে আবার কতটা 5 টাকার কয়েন আছে, এত ভাবতেছেন কেন আপনি? চলেন আমি ওইটাও দেখাই, ওটাও দেখাই। সেটা হচ্ছে এই যে আপনার যে চিন্তাটা ছিল শুধু রাস্তা নিয়ে ভাবা, যেটা আমি আগের অঙ্কে দেখেছিলাম, তার মানে এবার কিন্তু আপনি আয়ত নিয়ে ভাবতে পারবেন না। একসাথে যখন অনেক ভাবেন তখনই প্রবলেমটা হয়, শাকিব খানের মতো বিপদে পড়ে যাবে। এই দেখেন, বলেন এদিকে কত আছে 60, এদিকে কত আছে, এখানে কত আছে 3, আর কত আছে 3। এবার আপনি আয়ত বাদ দেন, আপনি শুধু এইটুকু নিয়ে ভাবেন। বলেন দৈর্ঘ্য বরাবর রাস্তা, বলেন এটার নাম দৈর্ঘ্য বরাবর রাস্তা, আর এটার নাম কি? প্রস্থ বরাবর রাস্তা। কিন্তু এরকম রাস্তা কিন্তু একটা একটাই আছে, মানে আগে তো দুইটা দুইটা ছিল দুই দিকে। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তাটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য তো এটাই, এখানে যত দৈর্ঘ্য আছে সবই তো 60। দৈর্ঘ্য বরাবর রাস্তা কতটুকু বুঝতেছেন তো? এই যে এইটুকু, এইটুকু, এইটুকু রাস্তা, তার লম্বা হচ্ছে 60, বলেন, আর সাইডে আছে 3, একটাই আছে, প্লাস এই যে একটা রাস্তা, এই যে রাস্তা, আমি আলাদা হিসাব, এটাও তো একটা আয়ত, তার লম্বা হলো 30, 30 আর সাইডে আছে কত 3, মাইনাস, এবার মাইনাস হবে, এবার ভ্যান চিত্রের অঙ্কের মতো। কারণ এই যে জমিটা আমি যে এই যে 180 নিলাম, তার ভিতরেও এটা ছিল, আবার এই পাশ থেকে নেওয়ার সময় আমি পুরোটাই নিয়ে ফেলছি, তাহলে এইটুকু জমি দুজনের মধ্যে পড়ে গেছে। তাহলে কি আমি রাস্তা বেশি হিসেব করে ফেলতেছি? জমি তো আর এটা তো দুইবার নাই, একবারই আছে, তাহলে এটা আবার মাইনাস হবে। এবং এটার সাইজ হলো বলেন 3 × 3, এটা এদিকেও 3 এদিকেও 3, তাহলে 3 × 3 কত? 9। ভ্যান চিত্র অঙ্কের মতো, মানে এইটুকু জমি এই পুরাটার মধ্যেও আছে, 180-র মধ্যেও আছে, আবার এই যে 270, নয় না, বলে 90-এর মধ্যেও আছে, 90-এর মধ্যেও আছে, 9 বাদ। এবার দেখেন, বলেন 180 লম্বা, এটা 180, আর এটা হলো ওই রাস্তাটা হলো 90, দৈর্ঘ্য বরাবর রাস্তাটা 180, প্রস্থ বরাবরটা 90, আর এই দুই জায়গায় 9 বর্গমিটার, দুই জায়গায় ছিল আর কি, তাহলে 9 ডাবল হয়েছে না? তাহলে আমি যদি একটা 9 বাদ দিই তাহলে একটা 9 থাকতেছে, কিন্তু দুই জায়গা থেকে 9 বাদ দিলে তো ওই জমিটাই আপনি হিসাবের বাইরে চলে যাচ্ছে, জমিটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। বুঝেন না ভ্যান চিত্রের হিসাবটা? 9 যদি আপনি 180 থেকে বাদ দেন, তাহলে দুইটা জায়গা থেকে বাদ দিলে তো এই জমিটার কোনো অস্তিত্বই নাই, এটা তাহলে এটা ভুল হিসাব হয়ে গেল, আবার দুইবার নিলেও ভুল হয়ে গেল। তাহলে এখন আছে 270 থেকে 9 গেলে কত আসছে? এই যে এখন তো ভালো লাগছে, এইবার না আপনি ভালো বুঝলেন? তাহলে এই যে আধা ঘন্টা সময় গেল, আমি যে কোন সেন্সে আলাপ করতেছি এটা বুঝতে কতক্ষণ লাগলো? এটা একটা সিনেমা, নাটক না।
এবার বুঝতে পারছি। এই জন্য আমার 2 ঘন্টা বসে থেকে মানুষ বুঝে না যে এটা কোন দিকে যাবে। 5-6 মাস সময় লাগে শিখতে। বুঝতে পারছি। প্রচুর ধৈর্য লাগবে, এত সোজা না। এই যে আপনি এত এত বই, জার্মান ম্যাথ, হায়ার ম্যাথ কিভাবে অনেকে মনে করে 3 মাসেই শিখে ফেলবে, এগুলো ভুয়া কথা। মানে এক একটা বই তো আপনি 1 বছর পড়ছেন, তা তো গ্যাপ আছে। এগুলো নতুন করেও ভালো মতো পড়তে গেলে তো 5 বছর লাগার কথা। তা তো গ্যাপ ফাঁকি টাকি দিয়ে কোন রকম। আর এবার তো অথেন্টিক পড়া, এই জন্য অনেকের 1-1.5 বছর লেগে যায় দেখবেন। আর যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে শুরু করে, প্রথমবারই সফল, তার মানে দেখবেন ওই থার্ড ইয়ার থেকে শুরু করছে, ফোর্থ ইয়ার থেকে শুরু করছে। পিছনে অনেক গল্প থাকে, সেগুলো তো সামনে আসে না। কিন্তু অনার্স পাশ করে এসে প্রথমবারই কেউ হচ্ছে না, এটা তো হয় না। এটা তো যখন সময় হবে তখন এমনিই হবে। কি বুঝতে পারছি? 2-3 বছরও লাগে, লাগলেও সারা জীবনের একটা হিসেব মিটে যায়। ঠিক কি না? মানে আরেকবার নতুন করে অনার্স করার মতো হয়ে যায়। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, তো অপরচুনিটি হবে। আর যদি আপনি ব্যাপকভাবে নিজেকে বুস্টিং করতে পারেন, 6 ঘন্টা থেকে 12 ঘন্টা উঠে পড়ে লাগেন, তাহলে অনেক তাড়াতাড়ি সফলতা চলে আসে। ব্যাপক একটা পরিশ্রমের ভিতর দিয়ে যাওয়াই লাগবে। তো অনেক কমেন্টস, একটু কমেন্টস পড়ি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা। শুধু বুঝি না এত আছে, দোয়া করবেন স্যার প্রাইমারির জন্য। হ্যাঁ, প্রাইমারিতে তো আরো সহজ প্রশ্ন হবে। তাহলে এটার পার্ট 2 নেক্সটে যেদিন আসবো, ঠিক আছে? ধুম 2 আর কি, দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট হবে নাকি? এই তো। তো এই বাগানটা অন্তত আর জীবনে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, এর অনেক গবেষণা আছে, সব তো আর দেখায়নি। ধরেন 4টা সমাধান মাঝে সামনেই বসে আছে, দেন 4টা না 5টা, এরকম 5 রকম দিয়ে এত চিন্তা করা যায়। ম্যাথ অনেক মজার বুঝতে পারলে। আর তারপরে সমস্যা থাকলে আগামী ক্লাসে বললে আমি আবার আয়তক্ষেত্রে যদি কোনো প্রশ্ন পাওয়া যায় যে পারতেছেন না, হ্যাঁ, দেখবেন ওই 3 সূত্রের মধ্যে আমি করে দিতে পারবো, যে কোনো প্রবলেম নিয়ে এসেন। আমি ওপেন চ্যালেঞ্জ, ওপেন গ্যারান্টি, সব ওপেন। আপনি পারেন, খুঁজেন আপনি। আমি আস্তে আস্তে মিনিমাম 7 দিন লাগবে না? প্রতি সপ্তাহে একদিন আছে, 7 দিনের মধ্যে এতগুলা মানুষ, এই 50 জন, এখানে 30-40 জন আছে। তা আপনারা 7 দিনের মধ্যে কি একটা প্রশ্ন খুঁজে আনতে পারবেন না? এই দেখবেন যে এটা দিয়ে হচ্ছে, তখনই বুঝবেন যে আপনি কমন পাবেন 100%। আপনার ক্লাস যতবারই করি ততই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, নামাজ পড়েন। আমার জন্য দোয়া রাখেন যেন আমি সুস্থ থাকি, তাইলেই তো আলোচনাটা করতে পারবো নাকি? হ্যাঁ, এটুকুই। আপনারাও সুস্থ থাকবেন। টেক কেয়ার, ওকে? ওটা আগে। আল্লাহ হাফেজ, ঠিক আছে। নমস্কার।